আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় জেনেক্সবাসী, কে কে এখনো কাজে ব্যস্ত আছেন চলে আসেন। আজকে আমার বিভীষণগিরি দেখবেন আপনারা মেঘনাদের সাথে, অর্থাৎ আপনারা মেঘনাদ, আমি হলাম চাচা বিভীষণ। বাকি খেলা এখানে চলবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই সালাম জানাচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদের সহায় হোক, আমারও সহায় হোক। আজকের ক্লাসটা যেন দফা রাফা করতে পারি আর কি, বুঝেন নাই? ইন্টারমিডিয়েটের একটা কঠিন বিষয় আজকে, কবিতা। কঠিন বলে কিছুই নেই ইনশাল্লাহ। পুঙ্খানুপুঙ্খে প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা সিকিউর জ্ঞানমূলক অনুধাবনমূলক চলে যাবে। কিভাবে ঘ নাম্বারে আনসার করবেন ইনশাল্লাহ। আর কবিতাটার আদ্যপান্ত, অর্থাৎ যেগুলো আপনি পড়েন নাই, যেগুলো আপনি মিস করছেন কিন্তু এখানে কথা আছে, সেগুলো আজকে ইনশাল্লাহ আলোচনা চলবে। সবাই আমার সাউন্ড শোনা যাচ্ছে কি না, আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কি না? লাইক, কমেন্ট, বিশেষ করে শেয়ার করে দেন। আপনার মেনশন শেয়ার করে দেন, এই ক্লাসটা আপনার জন্য লাগবে। বিশেষ করে FRB HSC 26, HSC 27, যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন, HSC 25 যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন, আপনাদের জন্য দরকার। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, আপনাদের জন্য দরকার। পুরা মাইকেলের জীবনী নিয়ে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ। আর আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই মাস্ট কমেন্ট সেকশনে জানাবেন। কোনো প্রশ্ন রাখা যাবে না আপনাদের, SSC লেভেল থেকে HSC লেভেল পর্যন্ত। আমাকে শোনা যাচ্ছে কি না বিশেষ করে সবাই শেয়ার করে দেন তো। এই আমার সাথে সাথে সবাই শেয়ার করে দেন তো ভাই, দেখি আপনারা কি করতে পারেন। শেয়ার করে দেন, শেয়ার করে দেন। কথা কি মনে থাকবে ব্রো? এই ব্রো, মনে থাকবে? শেয়ার শেয়ার, আমি চাই শেয়ার করেন, শেয়ার করেন। মাশাআল্লাহ সবাই আসছে, আমিও শুরু করে দিই আর কি, বুঝেন নাই? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জেনেক্সের আজকে বাংলা ফার্স্ট পেপার। আমরা গত দুটা ক্লাস নিয়েছিলাম বাংলা সেকেন্ড পার্টের উপর। ইনশাল্লাহ আজকে চলবে বাংলা ফার্স্ট পেপার, আপনাদের পুরো আদ্যপান্ত ইনশাল্লাহ। আদ্যপান্ত বলতে একটা কবিতাকে আজকে আমরা সিলেক্ট করেছি। কবিতাটার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। ক্যারেক্টারগুলো যাওয়ার আগে আমরা কবি পরিচিতির উপর একটা আজকে লেকচার চলবে আর কি, ম্যারাথন দৌড় চলবে কবি পরিচিতির উপর। সবাই অংশগ্রহণ করেছেন, প্রিপারেশন নিয়ে বসেন, খাতা কলম সামনে রাখেন। আমি স্লাইডটা আমাদের গ্রুপে দিয়ে দিব। স্লাইডের স্ক্রিনশটগুলা আমি আমার লাইভের কমেন্ট সেকশনে দিয়ে দিব, ছবিগুলা কমেন্ট সেকশনে দিয়ে দিব। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা আপনারা আমাদের গ্রুপে আছেন, গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা আপনার সাথে ওই ক্লাসের আপনারা প্রশ্নগুলা সলভ করবেন। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও ইনশাল্লাহ আজকে আমরা সলভ করব। আমরা দেরি করছি না, আর 2 মিনিট সময় নিয়ে আমরা ক্লাসে ঢুকে যাচ্ছি ইনশাল্লাহ। সবার আসার জন্য আসলে অপেক্ষা করা, না হয় এতক্ষণ অপেক্ষা তো করতাম না, বুঝেন তো ব্যাপারটা। সবাই আসুক না, সবাই শেয়ার শেয়ার, দোমাইয়া শেয়ার, ভাইয়া শেয়ার চলুক, শেয়ার চলুক। মাশাল্লাহ অনেকে বলল ঠিক আছে স্যার, আমাদেরকে দেখা যাচ্ছে, ক্লাস করা যাচ্ছে, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আমরা ক্লাসে নিয়ে নিচ্ছি বাংলা প্রথম পত্রে বিভীষণের প্রতি মেঘনাদ। আমার পরিচয়টা আর দিচ্ছি না,
আমি আমির ফারাবি আছি আপনাদের সাথে বরাবরের মতোই। গত দুটা ক্লাস বাংলা সেকেন্ড পার্ট নিয়েছিল, আজকে বাংলা ফার্স্ট পেপার নিয়ে। একটু করে দেখেন তো আমার স্লাইডে কি কি শো করতেছে। একটা হ্যান্ডসাম মাইকেল ইয়ো ইয়ো একটা হ্যান্ডসাম করছে। আচ্ছা আপনারা একটু করে বলেন তো কে হ্যান্ডসাম বেশি, কে হ্যান্ডসাম কমেন্ট সেকশনে জানাইয়েন, আমি নাকি মাইকেল দা? দাদা আপনি কি আমার চেয়ে বেশি হ্যান্ডসাম? আরে না, ই তো কুর্তায় পড়তো, আমিও পড়ছি কিন্তু ছোটোখাটো আর কি, বুঝেন না এই ব্যাপারটা। আপনাকে বেশি হ্যান্ডসাম লাগছে স্যার, কোথায় কি ধর ভাই, একটু খুশি টুশি হই মতো কমেন্ট কর না ভাই। কমেন্টটা করলে কি তোদের কি গা জ্বালা হয়? তোমাদের কি গা জ্বালা হবে? মাশাআল্লাহ, আমরা শুরু করে দিচ্ছি মাইকেল মধুসূদন দত্তের উপর আজকে ক্লাসটা চলবে। তার আগে আমি আপনাদেরকে বলি স্লাইডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা আপনারা দেখবেন, পড়া যাচ্ছে কিনা, বাকিটা আমি আপনাদেরকে কভার করে দিব। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। তার সেক্ষেত্রে আমরা কবি পরিচিতি নিয়ে একটু আলোচনা করি। আপনি সেরা স্যার, ভালো আছেন স্যার, মাইকেল বেশি স্মার্ট। ভাই আপনার একটা কথার দ্বারা যদি আমি বেশি খুশি হই, কেন করবেন না? ইতে তো বাসি নেই, আপনারা ফার্ম দিলে আমারা দেন ভাই, ইতারে কেন দিচ্ছেন? আপনি হ্যান্ডসাম মাশাআল্লাহ। কি কাবি উম্মে হাবিবা রিবা, ছি, জয় বাংলা জয়। এই তো মোস্ট হামিদা স্যার, দাদা দাদা বেশি হ্যান্ডসাম। দাঁড় না ভাই, আমি বেশি হ্যান্ডসাম ইনশাল্লাহ। মাইকেল মধুসূদন দত্ত, আমরা চলে যাচ্ছি ক্লাসে, ঠিক আছে? আমিও রাখলাম, শেয়ার টিয়ার করে দিলাম, আপনারাও করে দেন, ঠিক আছে? চলুক। মাইকেল মধুসূদন দত্ত বানানটা একটু খেয়াল করিয়েন, একটা হ্রস্ব উকার আর একটা হচ্ছে দীর্ঘ উকার। এটা বানানে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের বানানে ক্লাসের মধ্যে আমি এটাও পড়াবো, কিন্তু কবিদের নামে কখনো বানান ভুল করা যাবে না। আপনারা গ নাম্বারে যখন লিখতে যাবেন, কবিদের নাম লিখতে হলে আপনারা শুদ্ধটাই লিখবেন, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদের তীরে জন্মগ্রহণ করেছেন। মাত্র 49 বছর বয়সে 1873 সালে কলকাতায় মৃত্যুবরণ করেছেন। তাহলে এবার আমি বলতে পারি ওনার জন্ম হচ্ছে 1824 সাল, ওনার মৃত্যু হচ্ছে 1873 সাল। এবার আপনাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীর কবি, একটু কমেন্টে বলেন তো মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীর কবি? সবাই একটু করে জানান। দেখেন একটা কথার ভিতর অনেকগুলো প্রশ্ন থেকে যায়, আমি সবগুলো ইনশাল্লাহ আজকে সলভ করব। বরাবর এক ঘন্টার আশেপাশে ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। স্যার আপনি, হ্যাঁ ঠিক আছে। উম্মে হাবিবা প্রিয়া চৌধুরী, হ্যাঁ ভেরি গুড। কমেন্টে অনেকে করতেছে, মেনশন করতেছে, দোমাইয়া মেনশন চলুক। সবচেয়ে ব্যাপার আপনারা নিজেরা শেয়ার করে দেন। ক্লাসটা ইনশাল্লাহ আজকে খুব ভালোভাবে আপনাদের সাথে এনজয় করার জন্য আমি চেষ্টা করব। বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান, ভেরি গুড। একজনে বলল 1900 শতাব্দী। আমি আপনাদেরকে যে প্রশ্নগুলো ছুড়ে দিব সেটা যদি আমি একটা রাইট আনসার দেখি তাহলে আমি এটাতে চলে যাব। উনি হচ্ছে 19বিংশ শতাব্দীর, আপনারা প্রত্যেকে জানেন এখন চলতেছে 21বিংশ শতাব্দী। তাহলে মাইকেল হচ্ছে আমাদের 19বিংশ শতাব্দীর বিখ্যাত লেখক। তাহলে উনি জন্ম মৃত্যুটা আমাদের কাছ থেকে বিদায় নিল। উনি প্রথমে হিন্দু ধর্ম গ্রহণ করেছে, হিন্দু ঘরে জন্ম নিয়েছিলেন। 1843 সালে খ্রিস্টান ধর্ম অবলম্বন করেন, নিজের নামের আগে মাইকেল যুক্ত করেছেন। ওনার পিতৃপ্রদত্ত নাম ছিল মধুসূদন দত্ত। খ্রিস্টান ধর্ম অবলম্বন করে উনি নামের আগে কিলে গিয়েছেন, মাইকেল যুক্ত করেছেন। ছোটবেলা থেকে অনেক ধনী ঘরের সন্তান ছিলেন, যদিও বা পরবর্তী জীবনটা একটু অগোছালো টাইপের ছিল, আর বিয়েও করেছেন দুইটা। আমার দাদা কিন্তু কোনো দেশি মেয়ে বিয়ে করে নাই, আমার দাদা কিন্তু দুটোও বিদেশি মেয়ে বিয়ে করেছেন। আমাদের একটা বাবির নাম হচ্ছে হেনরিয়েটা আর একটা বাবির নাম হচ্ছে রেবেকা। ওয়াও! তাহলে আমার দাদা কয়টা বিয়ে করেছে দেখেন। মাইকেল 2টা বিয়ে করেছেন, নজরুল 2টা বিয়ে করেছেন, শরৎচন্দ্র 2টা করেছেন, আর আমি তাদের ভক্ত হয়ে কেমনে একটাতে বসে থাকতে পারি? আপনারাও কি একটাতে বসে থাকবেন কিনা জানান। এবার আসেন, উনি আসলে বাংলা সাহিত্যে ওনার অবদান বলতে গেলে শেষ করা যাবে না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাংলা সাহিত্যের সেরা কবিটাকে, হ্যাঁ ঠিক আছে আপনারা অনেকে বলবেন রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, জসিমউদ্দিন। সেক্ষেত্রে আমি বলবো যে ভাই মাইকেল দা। কেন?
দেখেন বাংলা সাহিত্যকে একাই 500 বছর স্মার্ট করে দিয়েছেন আমার মাইকেল দা। উনি ওনার কবিতার মধ্যে বলেছেন উনি বিলাতে যাওয়াটাকে অর্থাৎ বিদেশ গমনটাকে উনি ওনার জীবনের ভুল বলেছেন। আমি বলবো এটা একটা বেস্ট একটা ডিসিশন ছিল। যে পারপাসে গিয়েছেন ওই পারপাসটা যদিও বা ভালো না, কিন্তু আমি বলবো যে মাইকেল দা প্রাচ্যের সাহিত্য সম্পর্কে বেশ জ্ঞান রাখে, পাশ্চাত্যের সাহিত্য সম্পর্কে বেশ জ্ঞান নিয়ে এসে প্রাচ্যের জ্ঞান পাশ্চাত্যের জ্ঞান সংমিশ্রণে আমার বাংলা সাহিত্যকে এমনভাবে দোহাত ভরে দিয়েছেন, বাংলা সাহিত্য একাই স্মার্টের শেষ পর্যায়ে চলে গিয়েছেন। যার কারণে বাংলা সাহিত্যের আধুনিক কবিতার জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। উনি বাংলাদেশে থাকার সময়ও উনি যখন পড়ালেখার অবস্থায় ছিলেন তখন থেকে উনি একটু ওই বিদেশি লাইফস্টাইলের প্রতি একটু বেশি মোহিত ছিলেন। আর বিদেশ কবি বিদেশে গিয়ে ইংরেজ সাহিত্যিক হওয়ার লোভে উনি বিলাতে পাড়ি জমিয়েছেন। এর আগে মাইকেল দা কমপক্ষে 13 থেকে 14টা ভাষা আয়ত্ত করেছেন। উনি বাংলা পারতেন, বাংলার পাশাপাশি সংস্কৃত, ফ্রেঞ্চ, ফরাসি, ফার্সি, ইটালি, হিব্রু, ইংরেজি, এভাবে 13 থেকে 14টা ভাষা জানতেন মাইকেল মধুসূদন দত্ত। এইবার উনি বিলাতে গিয়ে ইংরেজ কবি হওয়ার বাসনা নিয়ে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি 2টি কাব্যগ্রন্থ লিখেছেন। একটি প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে ক্যাপটিভ লেডি, দি ক্যাপটিভ লেডি, আর আরেকটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে ভিশন অফ দ্য পাস্ট। এখন যদি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যটা কি বাংলা ভাষায় ছিল নাকি ইংরেজি ভাষায় ছিল? ইংরেজি ভাষায় ছিল। ওটার নাম হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি, আরেকটার নাম হচ্ছে ভিশন অফ দ্য পাস্ট। যদিও বা কবিকেতি যেরকম পাওয়ার আশা নিয়ে গিয়েছিল সেরকম কবিকেতি পাই নাই, এক কথায় এগুলো ফ্লপ হয়েছিলেন। উনি তারপর ওইখানে বিলাত থেকে ইটালিতে গিয়েছিলেন, ইটালিতে কিছুদিন ছিলেন, তারপর চলে গেলেন হচ্ছে ফ্রান্সে। ফ্রান্সে যাওয়ার পর উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন। উনি একটি ভ্রান্তির ছলনায় পড়ে বিলাতে পাড়ি জমিয়েছেন। ভুলটা বুঝতে পেরে সিন নদীর তীরে বসে বসে কতগুলো দেশত্ববোধক কবিতা লিখেছেন। তার মধ্যে একটা কবিতা হচ্ছে কপোতাক্ষ নদ, যেটা আপনারা ক্লাস 10-এ পড়েছেন। আরেকটা হচ্ছে কবি মাতৃভাষা, আরেকটা হচ্ছে মাতৃভূমির প্রতি। এরকম দেশত্ববোধক কবিতাগুলো নিয়ে আসছে। কবিতার মধ্যে দেশপ্রেম, কবিতার মধ্যে দেশপ্রেম সর্বপ্রথম এনেছেন মাইকেল মধুসূদন দত্ত। আরেকটা ব্যাপার আছে, কবিতায় মানুষের কথা। এর আগে বাংলা সাহিত্যে মানবতাবাদ বলতে অর্থাৎ বাংলা সাহিত্যটা প্রায় ছিল দেবদেবী নির্ভরশীল। ওইখান থেকে মানুষের কথা বলা শুরু করেছেন, কবিতার মধ্যে দেশপ্রেম এনেছেন মাইকেল মধুসূদন দত্ত, যার কারণে ওনাকে আধুনিক কবিতার জনক বলা হয়। এরপর বাংলাতে উনি ফেরত এসেছেন, বাংলা ভাষায় উনি এমন কিছু লিখেছেন যেটাই হাত দিয়েছেন সেটাতেই উনি সেরা হয়ে গিয়েছেন। এরপর দেখি উনি বাংলা সাহিত্যে এসে একে একে লেখছেন কাব্যগ্রন্থ। ওনার কাব্যগ্রন্থগুলো একটু খেয়াল করেন তো আপনারা। একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। অর্থাৎ দেখেন তিলোত্তমা সম্ভব কাব্য 1860 সালে, তখন উনি ফেরত চলে আসছেন। ব্রজাঙ্গনা কাব্য 1861 সালে, বীরঙ্গনা কাব্য, এটা হচ্ছে একমাত্র পত্র কাব্য। অর্থাৎ পত্র কাব্য মানে কি চিঠির মতো উনি এই কাব্যটা লিখেছেন। আরেকটা হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি, যেটি প্রকাশিত হয়েছে 1865 সালে। উনি বাংলা সাহিত্যে কবিতার মধ্যে একটা নতুন টার্ম আনলেন। উনি যখন বিলাত থেকে গিয়েছেন, ইটালিতে গিয়েছেন, তখন ইটালির এক বিখ্যাত কবি, তার নাম হচ্ছে পেত্রাক। দেখেন ইটালির বিখ্যাত কবিতার নাম হচ্ছে পেত্রাক। এই পেত্রাক কতগুলো 14 লাইনের কবিতা লেখে। এগুলোকে ইটালির ভাষায় বলা হয় সনেটু। যেগুলো ইংরেজিতে আছে, যেগুলোকে ইংরেজিতে সনেট বলা হয়। সনেট মানে কি এ পোয়েম অফ 14 লাইনস, অর্থাৎ 14 লাইনের কতগুলো কবিতা, যেগুলাকে উনি ইটালিতে দেখেছেন, ইংল্যান্ডে দেখেছেন। ওইগুলাকে বাংলা সাহিত্যে এসে চতুর্দশপদী কবিতা নাম দিয়ে উনি লেখা শুরু করলেন। বঙ্গবাণী, তারপর কপোতাক্ষ নদ, একটা বিখ্যাত তার চতুর্দশপদী কবিতা। কবিতাগুলোকে তিনি 2 ভাগে ভাগ করেছেন। অর্থাৎ চতুর্দশপদী কবিতাগুলোকে মাইকেল 2 ভাগে ভাগ করেছেন, সনেটগুলোকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে অষ্টক, অষ্টককে ইংরেজিতে বলা হয় অক্টেভ। আরেকটা হচ্ছে ষষ্ঠক, ষষ্ঠকে ইংরেজিতে বলা হয় সেস্টেট, সেস্টেট বলা হয়। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, আরেকবার বলি, অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, অর্থাৎ ভাবটাকে নিয়ে আসবে, ভাবের প্রবর্তনা থাকে। আর শতকে থাকে ভাবের পরিণতি, শতকে থাকে ভাবের পরিণতি।
তাহলে আমরা জানি উনি চতুর্দশপদী কবিতা প্রথম বাংলা সাহিত্যে লিখেছেন, সেজন্য ওনাকে চতুর্দশপদী কবিতারও জনক বলা হয়। উনি এই কবিতাগুলোকে দুই ভাগে ভাগ করেছেন, অষ্টক, অষ্টকে ভাবের প্রবর্তনা থাকে, আরেকটা লিখছেন শতক, শতকে থাকে ভাবের পরিণতি। আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। তারপর মাইকেল মধুসূদন দত্ত এই অষ্টক এবং ষষ্ঠক ওয়ালা কবিতাগুলা নিয়ে বিখ্যাত একটা কবিতার বই লিখে ফেললেন, যেটার নাম দিলেন চতুর্দশপদী কবিতা বলি। তার মানে কি, আপনাদের কপোতাক্ষ নদ কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছিল? চতুর্দশপদী কবিতা। এরপর তিনি একটি নাটক লিখলেন, নাটকের নাম হচ্ছে শর্মিষ্ঠা। খেয়াল করেন, প্রথম নাটক হচ্ছে শর্মিষ্ঠা, বাংলা সাহিত্যের প্রথম মৌলিক এবং সার্থক নাটক যেটাকে বলা হয় সেটা হচ্ছে শর্মিষ্ঠা। তার মানে কি, এর আগে নাটক ছিল, নাটকগুলো কিন্তু যেরকম হওয়া উচিত ছিল সেরকম ছিল না, যার কারণে উনি সর্বপ্রথম 1859 সালে শর্মিষ্ঠার নাটক লিখেছেন, যেটিকে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক এবং সার্থক নাটক বলা হয়। এরপর আরেকটা নাটক লিখলেন পদ্মাবতী, বাংলা সাহিত্যের যেটাকে বলা হয় কমেডি নাটক, প্রথম কমেডি নাটক লিখেছেন পদ্মাবতী। এরপর লিখলেন কৃষ্ণকুমারী, বাংলা সাহিত্যে যেটাকে বলা হয় প্রথম ট্র্যাজেডি অর্থাৎ বিয়োগান্তক নাটক। এরপর মায়াকানন লেখা শুরু করেছিলেন, যদিও বা তিনি সম্পূর্ণ করতে পারেন নাই, মায়াকাননটা অসম্পূর্ণ ছিল। এরপর দেখেন নাটক লিখেছেন, কাব্য লিখেছেন। এরপর আসেন প্রহসন। প্রহসন কি? ইংরেজিতে প্রহসনকে বলা হয় ফার্স। ফার্স, ইংরেজিতে প্রহসনকে বলা হয় ফার্স। এই প্রহসনগুলো কিরকম? এক ধরনের হাস্য রসাত্মক ব্যঙ্গাত্মক নাটক, যে নাটকের লাস্টের দিকে এন্ডিং এর আগে কতগুলো সোসাইটির প্রতি একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যায়, এমন কিছু নাটক, প্রচন্ড হাস্য রসাত্মক ব্যঙ্গাত্মক নাটক। প্রথমে লিখলেন একে কি বলে সভ্যতা, আরেকটা লিখলেন বুড়ো শালিকের ঘাড়েরও। এই দুইটা প্রহসন মাইকেল মধুসূদন দত্ত দেখিয়েছেন। তার মানে কি, প্রহসন আগে ছিল না, মাইকেলই প্রথম দেখিয়েছেন। সার্থক নাটক ছিল না, মাইকেল দেখিয়েছেন। কমেডি ছিল না, বাংলা সাহিত্যে প্রথম কমেডি পদ্মাবতী দেখিয়েছেন। ট্র্যাজেডি ছিল না, বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডি কৃষ্ণকুমারী দেখিয়েছেন মাইকেল। তাহলে আমরা বলতে পারি উনি সনেটের জনক, উনি আধুনিক কবিতার জনক, উনি বাংলা সাহিত্যে মহাকাব্যের জনক, একটু পরেই আসতেছি, ও মিত্রাক্ষর ছন্দের জনক, বাংলা প্রথম প্রহসনের জনক, সার্থক নাটকের জনক। এত কিছুর যার হাত দিয়ে শুরু হয়েছিল তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এবার আমরা আসি, উনি সনেটে শুরু করেছেন, প্রথম কাব্য দুইটাই যদিও বা ইংরেজিতে, ওনার 4টা কাব্য আছে বাংলায় যেগুলো সেরা, আর নাটক লিখেছেন 4টা, তোর মধ্যে প্রথমটা শর্মিষ্ঠা, সার্থক নাটক, সেরা নাটক, তারপর পদ্মাবতী কমেডি নাটক, কৃষ্ণকুমারী ট্র্যাজেডি নাটক। উনি প্রহসন লিখেছেন একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের গাড়েরও। এবার আমরা একটু করে ওনার ইয়েতে চলে যাই। উনি বাংলা সাহিত্যে এক ধরনের নাটক কবিতা ছিল, কবিতার একটা ছন্দ ছিল, যে ছন্দটাকে বলা হতো পয়ার। স্যার পয়ার মানে কি আপনারা জানেন না, আমি বলি। পয়ার মানে অন্তমিলওয়ালা কবিতা, অর্থাৎ কবিতা মানে অন্তমিলওয়ালা থাকবে। বাংলা সাহিত্যে এতদিনকার কবিতাগুলো অন্তমিলওয়ালা। কিরকম? গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, বর্ষা ভরসা। দেখেন, বর্ষা ভরসা মিল আছে, কিন্তু মাইকেল এই এই পয়ার ছন্দটাকে ব্যঙ্গে তিনি বাংলা সাহিত্যে একটি নতুন ছন্দ আনলেন। ছন্দটার নাম দিলেন অমিত্রাক্ষর ছন্দ। আরেকবার জিজ্ঞেস করছি, কোন ছন্দ? অমিত্রাক্ষর ছন্দ। এবার আমি আপনাদেরকে বলি, বাংলা সাহিত্যের ছন্দ হচ্ছে 3 প্রকার। বাংলা সাহিত্যের ছন্দ কয় প্রকার? 3 প্রকার। ছন্দ হচ্ছে 3 প্রকার। কি কি? প্রথমে হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত। 2 নাম্বার হচ্ছে মাত্রাবৃত্ত। বাংলা সাহিত্যের ছন্দ হচ্ছে 3 প্রকার, আমি আপনাদেরকে এগুলা পরে বুঝাবো। 3 নাম্বার হচ্ছে অক্ষরবৃত্ত। তাহলে ছন্দ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। ইনি অক্ষরবৃত্ত ছন্দটাকে একটু আপডেট করে নতুন একটা ছন্দ আনলেন, এই ছন্দটার নাম দিলেন অমিত্রাক্ষর ছন্দ। উনি এবার কি করলেন? অন্তমিলকে বাদ দিয়ে নতুন টার্মে কবিতা লেখা শুরু করলেন। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। মনে বিরলে, কোনো অন্তমিল কিন্তু নাই। সতত যেমতি লোক নিশার স্বপনে, মনে স্বপনে। তার মানে কি, প্রথম লাইনের সাথে তৃতীয় লাইনের মিল, দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইনের মিল। আরেকটা কবিতায় দেখা যাচ্ছে প্রথমের সাথে তৃতীয় লাইনের মিল, দ্বিতীয় লাইনের সাথে ষষ্ঠ লাইনের মিল। নতুন নতুন টার্ম আনা শুরু করেছেন। এই একটা নতুন ছন্দ আনলেন, সেটার নাম দিলেন অমিত্রাক্ষর ছন্দ। তাহলে আমি যদি জিজ্ঞেস করি, অমিত্রাক্ষর ছন্দের জনক বলা হয় কাকে?
মাইকেল মধুসূদন দত্ত হবে। ছন্দ কয় প্রকার? 3 প্রকার, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। অক্ষরবৃত্ত ছন্দটাকে জাস্ট আপডেট করে নবরূপায়ণ করেছেন কোন ছন্দ নাম দিয়ে? অমিত্রাক্ষর ছন্দ। আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু করে করেন তো দেখি, একটু করে দেখি কমেন্টে জানান তো কি বুঝেন নাই, কি বোঝা লাগবে আপনাগো। কি খবর ব্রো? হ্যাঁ স্যার, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। অভি দেবনাথ, হ্যাঁ চলুক, অভি দেবনাথের মতো চলুক মেনশন। অনেকে বলতেছে আজকে জেনেক্স থেকে এয়ারপোর্টটা হাতে পেলাম। একটু ধন্যবাদ দাও বাবা, দাও বাবা, ধন্যবাদ দাও না, অসুবিধা কি? বুঝছেন? আপনারা জানাই দেন, আপনারা জানাই দেন এই এতটুকু ইনশাল্লাহ আপনারা বুঝছেন কিনা। এবার আসেন তাহলে মাইকেলের জীবনীতে আমরা আরেকটু করে যোগ করি তো, আমরা আরেকটু করে যাই তো। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি যেটার জন্য বলা হয়, উনি দেখেন আপনি আধুনিক কবিতার জনক, সার্থক নাটকের জনক, সার্থক কমেডি নাটকের জনক, সার্থক ট্র্যাজেডির জনক, সার্থক প্রহসনের জনক, ওনাকে অমিত্রাক্ষর ছন্দের জনক বলা হয়। আরেকবারটা দেখলাম চতুর্দশপদী কবিতার জনক। এবার আসেন বাংলা সাহিত্যে মহাকাব্য কি জিনিস নাই, অথচ সংস্কৃত ভাষায় একটা মহাকাব্য আছে আপনাদের উপমহাদেশে বেস মহাকাব্য বলা হয়, সারা পৃথিবীতে বেস মহাকাব্য বলা হয় 4টাকে। একটা হচ্ছে রামায়ণ, আরেকটা হচ্ছে মহাভারত, আরেকটা হচ্ছে কি ইলিয়াড, আরেকটা হচ্ছে ওডেসি। ইলিয়াড এবং ওডেসি দুইটা হচ্ছে গ্রিসের একজন বিখ্যাত কবি লিখেছেন, হোমার। আর আমাদের রামায়ণটা লিখেছে বাল্মীকি মুনি। বাল্মীকি মুনির সংস্কৃত ভাষা বিখ্যাত একটা রাম রাবণের যুদ্ধ নিয়ে বিখ্যাত একটা মহাকাব্য আছে। আর আপনারা জানেন একটা জিনিস মনে রাখবেন, মহাকাব্য হওয়ার জন্য যুদ্ধের কাহিনী লাগবে। মহাকাব্য হওয়ার জন্য যুদ্ধের কাহিনী লাগবে। আরেকবার বলেন, মহাকাব্য হওয়ার জন্য কি লাগবে? যুদ্ধের কাহিনী। তাহলে রাম রাবণের যুদ্ধ নিয়ে বিখ্যাত একটা মহাকাব্য আছে বাংলা সাহিত্যে না সংস্কৃত সাহিত্যে, সেটার নাম হচ্ছে রামায়ণ। রামায়ণ থেকে উনি পড়ে, মাইকেল মধুসূদন দত্ত রামায়ণ পড়ে রামায়ণকে জাস্ট নবরূপায়ণ করেছেন, আপডেট করেছেন, একটা ক্যারেক্টার নিয়ে বিখ্যাত একটা মহাকাব্য লিখে ফেললেন। অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য বলা হয় কোনটাকে? মেঘনাদ বধ কাব্যকে, যেটি প্রকাশিত হয়েছে 1861 সালে। আপনাদেরকে আমি আরেকবার জিজ্ঞেস করব, রামায়ণ থেকে উপকরণ নিয়ে নবরূপায়ণ করে মাইকেল মধুসূদন দত্ত কি লিখেছেন? মহাকাব্য লিখেছেন বাংলা ভাষায়, মেঘনাদ বধ কাব্য। যদিও বা এটা কাব্য না, এটা মহাকাব্য, যেটি প্রকাশিত হয়েছে কত সালে? 1861 সালে। মনে রাখিয়েন 1861 সালে। মহাকাব্যটি কোন ছন্দে রচিত? মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে, যে ছন্দের জনক উনি, ওই ছন্দ দিয়ে এই মহাকাব্যটা লিখেছেন। মাশাআল্লাহ। তারপরে মহাকাব্যটা সংস্কৃত রামায়ণ মহাকাব্যের নবরূপায়ণ, একটু আপডেট করেছেন। রামায়ণ থেকে কাহিনী নিয়ে উপকরণ নিয়ে মহাকাব্যটা লিখেছেন। মহাকাব্যটা উনি পড়ে, রামায়ণটা পড়ে উনি চিন্তা করলেন, ভাই রাম রাবণ যুদ্ধ করবি করকা, আমার কোনো সেই নাই। তুই রাবণ নিয়ে কি করছস? রামের বউ সীতারে হরণ করে বনবাসে নিয়ে গেছস গা। রাম কি করছে? বউ উদ্ধার করার জন্য রাবণের সাথে যুদ্ধ লাগাই দিছে। ভাই আমি কি বসে থাকবো? আমার বউকে তোরা বাগাই নিবি, চুরি করবি, হরণ করবি, আমি চুপ করে বসে থাকবো? তোদের বিপক্ষে তো ভাই আমি নিজে শুধু করে দিব যুদ্ধ। এতেও যুদ্ধ শুরু করে দিচ্ছে। আচ্ছা যুদ্ধ শুরু করে দিচ্ছে, ঠিক আছে। ওই যুদ্ধে যাওয়ার জন্য একটা রাবণের ছোট ছেলে মেঘনাদ প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তাকে লঙ্কাপুরীতে ঢুকে শত শত হাজার হাজার প্রহরীর চোখ ফাঁকি দিয়ে ঢুকে মেঘনাদের আপন চাচা বিভীষণের সাহায্যে শত্রুপক্ষের রামের ছোট ভাই সৎ ভাই লক্ষণ তাকে নিরস্ত্রভাবে পেয়ে তাকে মেরে ফেলছে। এটা মাইকেল মধুসূদন দত্ত সহ্য করতে পারে নাই। ইতে মেঘনাদ বধ কাব্য মহাকাব্যটা লেখার আগে ইতের বন্ধুকে একটা চিঠি লিখছেন। চিঠির মধ্যে ইতে একটা চিঠিতে এই কথাটা লিখছে, ইতোতে ইংরেজি তো এক্সপার্ট, আই এম গোয়িং টু সেলিব্রেট। আরেকবার বলেন, একটু ইংরেজির মতো করে বলিয়েন। আপনাদের শাহিন স্যার একটা আছে না আমাদের জেনেক্সের, উনি ইংরেজি বলে যে এরকম এরকম করে কেমন জানি। আই এম গোয়িং টু সেলিব্রেট দ্য ডেথ অফ মাই ফেভারিট ইন্দ্রজিৎ, দ্য ডেথ অফ মাই ফেভারিট ইন্দ্রজিৎ, ফেভারিট ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ।
আপনারা এবার বলেন তো মহাকাব্যটা না কবিতাটা যারা পড়েছেন আপনারা জানেন ইন্দ্রজিৎ হচ্ছে কার অপর নাম? মেঘনাদের অপর নাম। ভেরি গুড। হ্যাঁ, মেঘনাদের অপর নাম হচ্ছে ইন্দ্রজিৎ। আমি ইন্দ্রজিতের মৃত্যুটা উপভোগ করার জন্য একটি মহাকাব্য লিখতে যাচ্ছি। মহাকাব্যটার নাম কি? মেঘনাদ বধ কাব্য। উনি মেঘনাদকে সেরা করে তুলে ধরার জন্য মেঘনাদ বধ কাব্যের মধ্যে উনি প্রয়োজনে কি করছে? রামকে নিকৃষ্ট অদমের পর্যায়ে নিয়ে গেছে, লক্ষণকে শত্রুর পক্ষে নিয়ে গিয়ে যা তা কথা বলাইছে। দেখেন, মাইকেলকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম প্রথা বিরোধী লেখক। সবাই বাদ কাটছে এদিকে, মাইকেল বাদ কাটছে এদিকে। মানে কি? সবাই রামকে দেবতা তুল্য মনে করে হিন্দু ধর্মে, ওই রামকে ডাইরেক্ট ভিলেন বানাই দিছে। রামায়ণের নায়ক হচ্ছে রাম, কিন্তু মেঘনাদ বধ কাব্যের মধ্যে ভিলেন হচ্ছে রাম। এখানে ভিলেন হচ্ছে রাবণ এবং মেঘনাদের পরিবার, এখানে নায়ক হচ্ছে মেঘনাদের পরিবার অর্থাৎ রাবণরা। অর্থাৎ রামায়ণে যারা নায়ক এরা মেঘনাদ বধ কাব্যে ভিলেন, এখানে যারা ভিলেন তারা এখানে নায়ক। সেজন্য উনাকে বলা হয় প্রথা বিরোধী লেখক। এটা মনে রাখিয়েন, প্রথা বিরোধী লেখক। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝে গেলাম। রামায়ণ থেকে উপকরণ নিয়ে মেঘনাদ বধ কাব্যটা লিখেছেন 1861 সালে প্রকাশিত, যেটি অমিত্রাক্ষ ছন্দে রচিত। এই মহাকাব্যটি 9টি স্বর্গে বিভক্ত। কয়টি স্বর্গ? আচ্ছা, এবার আমি বলি, মহাকাব্যের ক্ষেত্রে অধ্যায়কে স্বর্গ বলে, নাটকের ক্ষেত্রে অধ্যায়কে অঙ্ক বলে। মনে রাখবেন, নাটকে অঙ্ক বলে, মহাকাব্যে স্বর্গ বলে। এই মহাকাব্যটা কয়টি স্বর্গে বিভক্ত? 9টি স্বর্গে বিভক্ত, 9টি স্বর্গ। তোর মধ্যে একটি ষষ্ঠ স্বর্গ যেটা আছে, ওটার নাম আপনারা কি দেখেন? প্রথম স্বর্গের নাম অভিষেক, দ্বিতীয় স্বর্গের নাম অস্ত্রলাভ, সমাগম, অসুখবন, উদ্যোগ। ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে বধ। তারপর সপ্তম স্বর্গ শক্তি নির্বেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া। এগুলো দরকার নেই ভাই, আপনি শুধু ষষ্ঠ স্বর্গেরটার নাম মুখস্থ করেন। বধ, বধ মানে বধ, বধ মানে মেরে ফেলা, হরণ করা, হনন করা, মেরে ফেলা। মেঘনাদকে এই ষষ্ঠ স্বর্গে নিরস্ত্র মেঘনাদকে লক্ষণ মেরে ফেলেছিল বলে পুরা মহাকাব্যের নামই হয়ে গেল মেঘনাদের নামে মেঘনাদ বধ কাব্য। আশা করি কি বুঝতে পেরেছেন? আরেকবার কি রিপিট করব? জানান। হ্যাঁ, আজারাইলও পড়তেছে মনে হয়। আজারাইল কেন পড়বে আমাদের? ফালতু কথা বলেস। 9টি, ভেরি গুড। 9টি স্বর্গে বিভক্ত, তার মধ্যে ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে বধ। এই ষষ্ঠ স্বর্গের বধে বিশাল পাঠ থেকে মাত্র 72 লাইন আমাদের পাঠ্যপুস্তকে দিয়েছেন। তাহলে এই মাত্র 72 লাইন আমাদের পাঠ্যপুস্তকে দিয়েছেন, যেটার নাম হচ্ছে কি? বিভীষণের প্রতি মেঘনাদ। অর্থাৎ মাত্র 72 লাইন আমাদের পাঠ্যপুস্তকে দিয়েছেন। কবিতার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। তাহলে এখন এটার উৎপত্তি সম্পর্কে আমরা জেনে গিয়েছি। বিভীষণকে উদ্দেশ্য করে মেঘনাদ তার আপন ভাতিজা কিছু কথা বলবেন। এই কথাগুলা কোন স্বর্গ থেকে নিয়েছেন? বধ। বধটা কত নম্বর স্বর্গ? ষষ্ঠ স্বর্গ। বধ থেকে এটা নেওয়া হয়েছে। বধটা কোন স্বর্গের মহাকাব্যের অংশ? মেঘনাদ বধ মহাকাব্যের অংশ। মেঘনাদ বধ কাব্যটার অংশ, যেটি 1861 সালে প্রকাশিত হয়েছে অমিত্রাক্ষ ছন্দে লেখা। ষষ্ঠ স্বর্গ থেকে আমাদের পাঠ্যপুস্তকে মাত্র কয় লাইন দিয়েছেন? 72 লাইন। আশা করি বুঝতে পেরেছেন। আমি নেক্সট স্ল্যাটে চলে যাচ্ছি। অর্থাৎ আমি আপনাদেরকে আরেকবার বলছি, মাইকেলের রামায়ণ থেকে উপকরণ নিয়ে, সংস্কৃত ভাষার রামায়ণ বাল্মীকি মুনির যে রামায়ণটা ছিল ওইটান থেকে উপকরণ নিয়ে মেঘনাদকে গ্রেড করার জন্য উনি একটি বাংলায় মহাকাব্য লিখেছেন, যেটার নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য, যেটি 1861 সালে প্রকাশিত হয়েছে, যেটি হচ্ছে অমিত্রাক্ষ ছন্দে রচিত। পুরা মহাকাব্যটি 9টি অধ্যায়ে বিভক্ত। আর মহাকাব্যের ভাষায় অধ্যায়কে স্বর্গ বলে। ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে বধ বা বধ বা মেরে ফেলা বা হনন করা। ষষ্ঠ স্বর্গের বিশাল অংশ থেকে মাত্র 72 লাইন আমাদের পাঠ্যপুস্তকে তুলে দিয়েছেন, যেটার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা জানি যে এসএসসি লেভেল থেকে এর আগে থেকে আমরা জানি যে কোনো কবিতা নেয় যে কাব্যগ্রন্থ থেকে, কিন্তু আপনাদের ইন্টারমিডিয়েটে একটা কবিতা আছে যেটি কোনো কাব্য থেকে না নিয়ে একটি মহাকাব্যের কিছু অংশ তুলে দিয়েছেন, যার কারণে বলা হয় বিভীষণের প্রতি মেঘনাদটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের কবিতাংশ।
যে কবিতাংশটা ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। 72 লাইন, ঠিক আছে। এই 72 লাইন বলে সবাই যে এরা ইয়া করতেছেন, হা হা রিয়েক্ট দিচ্ছেন অথবা বড় বড় চোখ করে ফেলতেছেন, ভয় পাওয়ার কিছুই নাই। এখন চলে যাবে গা, তোরা দেখ এখনো মাত্র ক্লাসের প্রায় 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যাই নাই, অলরেডি ক্লাসের তামা করে ফেলতেছি। একটা ঘটনা বলি, পুরা ক্যারেক্টারগুলা বুঝাই দিই। লঙ্কাপুরীতে কমাতা চলতেছে কাদের? এই রাবণদের পরিবারের, মেঘনাদদের পরিবারের, বিভীষণের পরিবারের। আর আমরা জানি লঙ্কাপুরীতে নিকষা সতী, ওনার রাবণের মা আর কি, নিকষা সতী, ওনার 3টা সন্তান। বড় সন্তানের নাম হচ্ছে রাবণ, যিনি মেঘনাদের পিতা। মেজো ছেলের নাম হচ্ছে কুম্ভকর্ণ, ছোট ছেলের নাম হচ্ছে বিভীষণ। এই ক্যারেক্টারটা আমাদের কবিতায় লাগবে, এই ক্যারেক্টারটা আমাদের কবিতায় লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে, যদি বা একটু করে আনছে আর কি। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, এরা 3জন হচ্ছে নিকষা সতীর সন্তান। রাবণের আবার 2টা সন্তান, বড় ছেলের নাম বীরবাহু, ছোট ছেলের নাম হচ্ছে মেঘনাদ। মেঘনাদ হচ্ছে রাবণের কনিষ্ঠ ছেলে। এদেরকে নিয়ে কাহিনী। তো রাম রাবণের যে যুদ্ধটা হচ্ছে, সেই যুদ্ধে যাওয়ার জন্য মেঘনাদ প্রস্তুতি নিচ্ছে। মেঘনাদ তখন লঙ্কাপুরীর একটা পবিত্র জায়গা, যেটার নাম হচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগার। যজ্ঞ মানে পূজা, গার মানে ঘর। যে ঘরে পূজা দেয় সেই ঘরে গিয়ে মেঘনাদ অগ্নিদেবীর পূজা দিচ্ছে, ইষ্টদেবী বা অগ্নিদেবী। আবার বলছি, মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে কোন দেবীর পূজা করেছিল? ইষ্টদেবী বা অগ্নিদেবীর পূজা দিতে গেছে। তো স্বাভাবিকভাবে উনি নিকুম্বিলা যজ্ঞাগারে কোনো অস্ত্র নিয়ে যায় নাই, ওনারই বাড়ি। ওইখানে গিয়ে পূজা দিচ্ছে, এমন সময় হঠাৎ করে উনি দেখতে পাইলেন যে শত্রুপক্ষের রামের সৎ ভাই, ছোট ভাই লক্ষ্মণ হাজার হাজার প্রহরী চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিলা লঙ্কাপুরীতে ঢুকে নিকুম্বিলা যজ্ঞাগারিতে এসে নিরস্ত্র মেঘনাদকে একা পেয়ে হঠাৎ করে তরবারিটা নিয়ে বলছে, আয় তোর সাথে খেলা খেলবো। খেলাটা মানে বুঝছেন তো? তরবারি দিয়ে মানুষ কি খেলে বল? তরবারি দিয়ে মানুষ কি খেলে? স্যার ক্যাপটিভ লেডি এটা কি? ক্যাপটিভ লেডি হচ্ছে উনি বিলাতে গিয়ে যে প্রথম কাব্যটা লিখছেন, ক্যাপটিভ লেডি, ওটার নাম ছিল দি ক্যাপটিভ লেডি। তার মানে কি মাইকেলের জীবনের প্রথম কাব্যটা ছিল একটি ইংরেজি ভাষার কাব্য, যেটার নাম হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। ওকে, কিছু বললাম না। আচ্ছা স্যার কলেজে অনেক ভালো করে বুঝিয়ে পড়ান। স্যার কলেজে অনেক, আরে ভাই আমার কলেজে সবাই, আমি তো অভিনয় করি এখানে, বুঝোস নাই? ওই দিন তো অভিনয় চলে। অনিরুদ্র দাস, আপনারা তো বুঝতে পারতেছেন, নিকুম্বিলা যজ্ঞাগারে ঢুকে লক্ষ্মণ তাকে যুদ্ধের আহ্বান করছে। তাহলে এখানে আমি আরেকটা পরিবার দেখাই। এই পরিবারটা হচ্ছে লঙ্কাতে ওরা ক্ষমতা চালাচ্ছে, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, এরা হচ্ছে ভাই। তাহলে রাবণের ছোট ভাই হচ্ছে কে? বিভীষণ। তাহলে বিভীষণকে আমরা কি বলতে পারি? রাবণ অনুজ বলতে পারি। অনুজ মানে ছোট ভাই, অগ্রজ মানে বড় ভাই, মনে রাখেন। অনুজ মানে ছোট ভাই, অগ্রজ মানে বড় ভাই। আর রাক্ষস রাজা বলা হয় কাকে? রাবণকে। রামায়ণে রাক্ষস রাজা বলা হয় রাবণকে, সেজন্য বিভীষণকে আমরা রাক্ষস রাজ অনুজ বলতে পারবো। রাক্ষস রাজার ছোট ভাই, রাক্ষস রাজার ছোট ভাই, তার মানে কি এটাকেও কি বলে? রাক্ষস রাজ অনুজ। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আসেন মেঘনাদ। মেঘনাদ বাসব অর্থাৎ ইন্দ্র দেবতা বা বাসব যুদ্ধে জয়লাভ করেছিল বলে ওনাকে বাসবত্রাস বলা হয়। মেঘনাদের একটা নাম হচ্ছে বাসবত্রাস। উনি অরিমানের শত্রুকে সহজে দমন করতে পারে বলে ওনাকে অরিন্দম বলা হয়, ওনাকে অরিন্দম বলা হয়। তারপর আসেন, উনি ইন্দ্র দেবতাকে জয় করেছিল বলে ওনাকে বলা হয় ইন্দ্রজিৎ, ওনাকে বলা হয় ইন্দ্রজিৎ। উনি রাবণের ছেলে বলে ওনাকে বলা হয় রাবণী অথবা রাবণ অনুজ, রাবণ আত্মজ। ভেরি গুড, ওনাকে বলা হয় রাবণ আত্মজ। তাহলে কবিতার মধ্যে রাবণ আত্মজ মানে মেঘনাদকে বুঝাইছে, রাবণ অনুজ মানে বিভীষণকে বুঝাইছে। আশা করি বুঝাতে পেরেছি। উনি বীরেন্দ্র বলিও বলায়, মেঘনাদকে বীরেন্দ্র বলি, অত্যন্ত বলবান একজন যোদ্ধা বলে তাকে বীরেন্দ্র বলি বলে, বীরেন্দ্র বলিও বলে। ঠিক আছে, তাহলে মেঘনাদের অনেকগুলো নাম পাইলাম, বাসবত্রাস, অরিন্দম, ইন্দ্রজিৎ, রাবণী, রাবণ আত্মজ, বীরেন্দ্র বলি। আর রাবণ হচ্ছে লঙ্কার রাজা। ঠিক আছে, বিভীষণকে রাবণের ছোট ভাই, মেঘনাদের আপন চাচা। একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছে মেঘনাদের দাদির নাম কি, মাতামহীর নাম কি?
মেঘনাদের মাতামহীর নাম হচ্ছে নিকষা। কথা কি বোঝা গিয়েছে? মেঘনাদের মাতামহীর নাম হচ্ছে নিকষা। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এই পরিবারটার পাশাপাশি আমরা এই পরিবারটাও দেখি। অযোধ্যায় যারা ক্ষমতায় আছে, অযোধ্যায় ক্ষমতা হচ্ছে এখানে যদিও বা রামরা ক্ষমতায়, দশরথ নামক এক ভদ্রলোকের 3টা স্ত্রী আছে। আপনি একটা পাচ্ছেন না, দশরথ দাদা 3টার। প্রথম বউয়ের নাম হচ্ছে কৌশল্যা, তারপর একটা কৈকেয়ী, তারপর একটা নাম সুমিত্রা। কৌশল্যার ছেলে হচ্ছে রাম, কৈকেয়ীর ছেলে হচ্ছে ভরত, যদিও বা আমাদের এখানে গল্পের কবিতার মধ্যে উনি নেই। সুমিত্রার ছেলের নাম হচ্ছে লক্ষ্মণ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রাম আর লক্ষ্মণ কি আপন ভাই ছিল, সহোদর ছিল, নাকি সৎ ভাই ছিল? বলে রামায়ণে রাম এবং লক্ষ্মণ এরা কি সৎ ভাই নাকি আপন ভাই, সহোদর, কোনটা ছিল বলেন? আমি তো পড়তে বসি না, খালি রিলস দেখি আর ঘুমাই। জীবনী যাকবই তো রিল লে করি করি। সৎ ভাই, ভেরি গুড, মাশাল্লাহ। রামের সৎ ভাই, ছোট ভাই কে ছিল? লক্ষ্মণ। যার কারণে লক্ষ্মণকে তাহলে আমরা বলতে পারি রামানুজ। রামানুজ মানে কি? রামের অনুজ ভাই, অর্থাৎ ছোট ভাই, রামানুজ বলতে পারি। এবং সুমিত্রা ছেলে বলে ওনার একটা নাম হচ্ছে সুমিত্রা কুমতি। কবিতার মধ্যে ওনাকে সুমিত্রা কুমতি বলেছে। কুমতি, কুমতি মানে ছেলে, আত্মজমানীয় ছেলে। ঠিক আছে, আত্মজমানী ছেলে, আত্মজমানী মেয়ে। সুমিত্রা কুমতিও বলা হয়, ওনাকে রামানুজও বলা হয়। এইবার দেখেন, অযোধ্যার রামের সাথে রাবণের, লঙ্কার রাবণের সাথে একটা যুদ্ধ হচ্ছে। যে যুদ্ধে যাওয়ার জন্য মেঘনাদ প্রস্তুতি নিচ্ছে। নিকুম্বিলা যজ্ঞাগারে গিয়ে উনি পূজা দিচ্ছে অগ্নিদেবী বা ইষ্টদেবীর। এই অবস্থায় হাজার হাজার প্রহরীর চোখ ফাঁকি দিয়ে মেঘনাদের আপন চাচা বিভীষণের সাহায্যে মেঘনাদ, লক্ষ্মণ ঢুকে নিরস্ত্র মেঘনাদকে অন্যায়ভাবে হত্যা করতে উদ্যত হয়েছিল। কিভাবে প্রবেশ করলো এটা দেখতে পেয়ে মেঘনাদ তার চাচাকে কতগুলো কথা বলেছে। অর্থাৎ সে নিকুম্বিলা যজ্ঞাগারেতে যখন লক্ষ্মণকে দেখতে পারলো, এটা সে শখ খেয়ে গেল। ওমা, নিকুম্বিলা যজ্ঞাগারের দরজার পাশে কে দাঁড়িয়ে আছে? এরকম ডং মারিয়ে একটা চাচা দাঁড়িয়ে আছে। ও চাচা, আপনি তাহলে এগুলা করছেন না? তখন চাচাকে উদ্দেশ্য করে বাতিজা কতগুলো কথা বলবে। বাতিজা হচ্ছে মেঘনাদ, চাচা হচ্ছে কে? বিভীষণ। এই কবিতার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। আশা করি আপনারা বুঝে গিয়েছেন। এবার আমি কবিতায় চলে যাচ্ছি, প্রথম লাইনটাতে চলে আসছি। সিলেবাস কি আবার? প্রথম লাইনে চলে আসছি। চাচাকে তো নিকুম্বিলা যজ্ঞাগারের দরজায় দেখে ওরে বাইতে মাথায় ঠাড়া বিজলি পড়তেছে। বাংলা সিনেমায় তোরা দেখোস না, মা আমারও মুখ পাড়া গিয়েছে, সাথে সাথে মায়ের মধ্যে টাড়া বিজলি শুরু হয়ে যায়। এরকম টাড়া বিজলি এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অরিমানে শত্রু। মনে রাখবেন, অরিমানে পুরা কবিতাতে এখন অপারেশন থিয়েটার শুরু হয়েছে। অরিমানে শত্রু, শত্রুকে যিনি সহজে দমন করে তাকে কি বলা হয়? অরিন্দম। অরিন্দম বলতে এখানে কাকে বোঝাচ্ছে? মেঘনাদকে বোঝাচ্ছে। যিনি মেঘনাদ শত্রুকে খুব সহজে কাবু করে ফেলতে পারে, যার কারণে মেঘনাদের অপর নাম হচ্ছে অরিন্দম। কহিলা বিষাদে, মেঘনাদ বলতেছে বিষাদ নিয়ে, অত্যন্ত বিষাদ কষ্ট পেয়ে চাচাকে বলছে জানিনু। জানিনু মানে কি? জানি। আগের কারে বইয়ের মধ্যে ক্রিয়াপদগুলো এরকম ছিল, করিনু খেলা মানে আমি খেলা করেছি, জানিনু আমি জানি। ও বুঝতে পারছি কেমনে আসি লক্ষ্মণ পশিল। পশিল মানে প্রবেশ করলো। ও আচ্ছা চাচা, বুঝতে পারছি রে বাবা, কিভাবে লক্ষ্মণ প্রবেশ করলো বুঝতে পারলাম। রক্কপুরে। কোথায় প্রবেশ করেছে? রক্কপুরীতে, অর্থাৎ লঙ্কাতে। লঙ্কাতে কিভাবে আজকে আমাদের লঙ্কাপুরীতে এত হাজার প্রোটেকশন থাকার পরেও, হাজার হাজার প্রহরী থাকার পরেও কিভাবে শত্রুপক্ষের রামের ছোট সৎ ভাই লক্ষ্মণ প্রবেশ করলো আমি বুঝতে পারলাম। হাই তাত, তাত মানে পিতৃব্য। এখানে চাচা বলতে চাচাকে বোঝাচ্ছে। হাই চাচা, হাই তাত, উচিত কি তব এ কাজ? কাজটা কি ভালো করেছেন আপনি? নিকষা সতী তোমার জননী, তুমি নিকষার ছেলে, তোমার মা হচ্ছে নিকষা। এরকম একজন সতী সাধ্বী মহিলার ছেলে হয়ে কাজটা কি ভালো করছেন চাচা?
সহুদর রক্ষশ্রেষ্ঠ। সহুদর বলতে এখানে কাকে বোঝাচ্ছে? রাবণকে বোঝাচ্ছে। আপনার ভাই হচ্ছে রক্ষকুলের অর্থাৎ রাক্ষসপুরীতে লঙ্কার শ্রেষ্ঠ একজন রাজা। রক্ষপুরী মানে কি? রাক্ষসপুরীর শ্রেষ্ঠ রাজা। শুলি শম্ভুনিপ কুম্ভকর্ণ, আপনার আরেকটা ভাই আছে না, মেজ ভাই কুম্ভকর্ণ, উনি ভাই কার মতো ছিলেন জানেন? মহাদেব শিবের মতো সুলপানিতে বিখ্যাত ছিল। মহাদেব শিবের মতো সুলপানিতে বিখ্যাত। মহাদেব শিব, আমরা জানি যে শিবের একটা শিবের একটা উপাধি হচ্ছে মহাদেব। মহাদেব শিবের মতে সুলপানিতে বিখ্যাত, শুল হাতে বিখ্যাত ছিল আর কি। পানি মানে হাত, শুল হাতে বিখ্যাত। তার মানে কি আপনার মা হচ্ছে নিকষা, আপনার বড় ভাই অর্থাৎ আমার বাবা হচ্ছে রক্ষকুলের রাক্ষসপুরীর শ্রেষ্ঠ বীর সহুদরটা, আর আপনার আরেকটা ভাই হচ্ছে মহাদেব শিবের মতো শুলপানিতে বিখ্যাত ছিল। বাতৃপুত্র বাসব বিজয়ী। চাচারে আমি কম কিসে? আমি 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 কে? আমি মেঘনাদ কম কিসে? মনে আছে বাসব যুদ্ধে আপনারা হারতে বসছিলেন, আমি মেঘনাদ একাই আপনাদেরকে জয়লাভ করাইয়া দিয়েছিলাম। আমি বাসব বিজয়ী। তাহলে বাসব বিজয়ী বলতে এখানে কাকে বোঝাচ্ছে? মেঘনাদকে বোঝাচ্ছে। আশা করি পুরা কবিতার এই চরণগুলো আপনারা বুঝে গিয়েছেন। অনেকক্ষণ পর অরিন্দম মানে মেঘনাদ, যিনি অরিকে সহজে দমন করে, উনি বিষাদ নিয়ে বলছেন, ও আচ্ছা বুঝতে পারলাম কিভাবে রক্ষপুরীতে লক্ষণ প্রবেশ করলো। চাচা, হাই রে চাচা, এই কাজটা কি ভালো করছেন আপনি? নিকষা আপনার মা, আপনার ভাই একটা রক্ষকুলের শ্রেষ্ঠ বীর অর্থাৎ রাবণ অর্থাৎ আমার বাবা, আপনার আরেকটা ভাই হচ্ছে মহাদেবের মতো সুলপানিতে বিখ্যাত যোদ্ধা ছিলেন, আর আমি হচ্ছি ভাতৃপুত্র বলতে নিজেকে মিন করছে। আমি মেঘনাদ কম কিসে? আমি বাসবের ত্রাস ছিলাম, আমি বাসব বিজয়ী। এতটুকু সবাই বুঝছেন? সবাই বুঝছেন? প্রচুর পড়তে হবে, সামনে পরীক্ষা অবশ্যই পড়তে হবে। পরের পেজে চলে যাই, পরের পেজে চলে যাচ্ছি। এতক্ষণে রক্ষপুরে বাসব বিজয়ী, নিজ গৃহপথ তাঁত দেখাও তস করে নিজের গড়টা। ও চাচা, তাঁত মানে চাচা, আমি একবার বলছিলাম দেখাও তস করে, চুরটাকে কি নিজের গড়টা দেখাই দিলেন? এখানে চুর বলতে কাকে সম্বোধন করা হচ্ছে? তস্কর বলতে কাকে সম্বোধন করা হচ্ছে? লক্ষণকে সম্বোধন করা হচ্ছে। এই চোরাইয়া রে আপনার নিজের গড়টা কি দেখাই দিলেন রে চাচা? এই লক্ষণকে নিজের গড়টা দেখাই দিলেন। চন্ডালে বসাও আনি রাজার আলয়ে। এ চন্ডাল, হিন্দুদের নিম্ন শ্রেণীকে চন্ডাল বলে। আজকে থেকে মনে বলবেন, হিন্দুদের অনেকগুলা শ্রেণীর মধ্যে একটু নিম্ন যারা, তাদেরকে চন্ডাল বলে। আমরা গ্রামের মধ্যেও এটা ব্যবহার করি, যারা একটু অপরিষ্কার থাকে বা একটু ওদেরকে বলে ধর চান্ডাল, যা চান্ডাল। চন্ডালটাকে আপনি রাজার আলয়ে বসাচ্ছেন, সিংহাসনে বসাচ্ছেন। এই লঙ্কাপুরীর সিংহাসনে কি এই চন্ডালটাকে, নিচু বংশের মানুষটাকে কি আপনি সিংহাসনে বসাচ্ছেন? চোরাইয়ারে নিজের ঘরটা দেখাই দিলেন চাচা। কিন্তু নাহি গঞ্জি তোমায়। চাচা আমি আপনাকে তিরস্কার করতেছি না, গঞ্জি মানে তিরস্কার করা, চট্টগ্রামের ভাষায় যেটাকে টেসারন বলেন। চাচা আমি আপনাকে টেসার হচ্ছে না, আমি আপনাকে তিরস্কার করছি না। গুরুজন তুমি, আপনি আমার গুরুজন। পিতৃতুল্য, আপনি আমার পিতার মতো। এমনি আমরা চাচাকে, পিতার ভাইকে আমরা অনেকটা পিতার মতোই বলি। আপনি আমার গুরু মানুষ, পিতৃতুল্য। ছাড়োদার, আপনি দরজা থেকে সরে দাঁড়ান। দ্বার মানে দরজা। নিকুম্বিলার যজ্ঞাগারে, দরজা থেকে আপনি সরে দাঁড়ান। আমি যাব অস্ত্রাগারে, অস্ত্রের গড়ে যাব আমি, যেখানে অস্ত্র গড় রাখা হয়। তাহলে যজ্ঞে যেখানে দেয়া হয় ওই গড়টাকে যজ্ঞাগার বলে, অস্ত্র রাখার গড়টাকে কি বলা হয়? অস্ত্রাগার। তাহলে অস্ত্রের গড়ে যাব আমি, আপনি দরজা থেকে সরে দাঁড়ান। পাঠাইব রামানুজ। এবার একটু করে আমরা স্লাইডে আসি। তো এখানে আমরা দেখেছি রামানুজ বলতে কাকে মিন করা হয়েছে? রামানুজ বলতে লক্ষণকে মিন করা হয়েছে। তার মানে কি আমরা বুঝে গেলাম যে পাঠাইব রামানুজ, রামের ছোট ভাই লক্ষণকে আমি পাঠাই দিব। লক্ষণকে পাঠাবো, কোথায় পাঠাবো? সমন ভবনে, জমালয়ে পাঠাই দিব। স্যার জমালয় মানে কি? জমালয় মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ নরকে পাঠাই দিব। আর চাচা আপনি দরজা থেকে সরে দাঁড়ান, আমি এই রামের ছোট ভাই লক্ষণ্যরে এক কোপের 2 টুকরা করে এদের আমি জমালয়ে পাঠাই দিব। লঙ্কার কলঙ্ক আজই বঞ্জিব হবে। আজকে লঙ্কাপুরীতে একটা কলঙ্ক হয়ে গেছে। আমার মতো বিখ্যাত এক যোদ্ধারে ইতের মতো একটা পিচ্ছি পোলা আমার যুদ্ধের আহ্বান করতেছে। চাচা এটা আমি সহ্য করতে পারতেছি না। আজকে এই কলঙ্কটাকে আমি বঞ্জিব। বঞ্জিব মানে মুছে দেব। বঞ্জিব মানে মুছে দেব। আরেকবার, বঞ্জিব মানে মুছে দেব। আহবে মানে যুদ্ধের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে। তাহলে যুদ্ধের মাধ্যমে আমি আজকে যে লঙ্কাপুরীতে কলঙ্ক হয়ে গিয়েছে সেটা মুছে দিব, সেটা মুছে দিব। তাৎ শব্দটি 5 বার এসেছে। চন্ডাল মানে হচ্ছে হিন্দুদের নিম্ন শ্রেণী।
পরের লাইনটা খেয়াল করেন, উত্তরিলা। এতক্ষণ কথাগুলো কে কাকে বলছে? বাতিজা চাচাকে মিন করে বলছে। এবার চাচা উত্তর দিচ্ছে, উত্তরিলা বিভীষণ, বিভীষণ উত্তর দিচ্ছে বিতা এ সাধনা ধীমান, ধীমান মানে বুদ্ধিমান। ও মাই গড, চাচা বাতিজাকে সম্বোধন করেছে ধীমান বলে। ধীমান মানে কি? বুদ্ধিমান। তার মানে কি চাচাও জানে আমার বাতিজা বিখ্যাত একটা যোদ্ধা, প্রচন্ড ট্যালেন্টেড একটা ছেলে, যে কোনো মুহূর্তে এতে যুদ্ধের ঘটনা, যে কোনো মুহূর্তে এদের বক্তব্যের মাধ্যমে যে কাউকে পড়াই ফেলতে পারে। সেজন্য বলতেছে বাতিজা তোমার সাধনাটা বৃথা। কোন সাধনাটা বৃথা? তোমাকে আমিও অস্ত্রাগারে যাইতে দিতে পারবো না। কেন? রাঘব দাস আমি। একটু করে খেয়াল করি তো, আমরা এখানে একটু করে স্লাইডে খেয়াল করি তো, রামের অপর নাম হচ্ছে রাঘব, এটা মনে রাখিয়েন। রামের অপর নাম হচ্ছে রাঘব। রামের অপর নাম কি? রাঘব। আমি রাঘবের দাস হয়ে গেছি। অর্থাৎ রাঘবের দাস বলতে এখানে কাকে বুঝাইলো? রামের দাসকে বুঝাইলো। অর্থাৎ রামের দাস, আমি রামের দাস হয়েছি, তার শিষ্যত্ব বরণ করেছি। আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, তাহার মানে কি? রামের বিপক্ষে কাজ করিব, রক্ষিতে অনুরোধ তোমার রিকোয়েস্টটা রাখতে। অর্থাৎ আমি তোমাকে অস্ত্রাগারে যাইতে দিব না। আমি রামের দাস, আমি কি প্রকারে তার বিপক্ষে কাজ করব? তুমি বাতিজা তোমার বিপক্ষে করতে পারি। কত বড় চিটার বাটপার দেখছস? এরপর থেকে তার নাম হয়ে গেছে গড়ের শত্রু বিভীষণ। এক মির্জাফর ছিল, আরেকটা হচ্ছে বিভীষণ। মির্জাফর এখনো পর্যন্ত মোহনলালকে যখন বন্দি করে নিয়ে যাচ্ছিল তখন মির্জাফর পাশে ছিল। মির্জাফরকে তাকিয়ে মোহনলাল বলেছিল, শোন মির্জাফর, যতদিন আমার এই বাঙালি জাতি বেঁচে থাকবে তোর নামে গালি দিবে। এখনো সেটা মেয়ে হোক, ছেলে হোক, বুজ্জা হোক, পোলা হোক, বেইমানি করলে বলে যে শালার মির্জাফর কোথাকার। এখন হিন্দু ধর্মে বলা হয় গড়ের শত্রু কি? বিভীষণ। নিজের বাতিজার বিপক্ষে, ভাইয়ের বিপক্ষে, কৌমের বিপক্ষে, জাতির বিপক্ষে কাজ করতেছে। বললো যে আমি রাঘবের দাস, তার বিপক্ষে কাজ করতে পারবো না। উত্তরিলা কাতরে রাবণী। আমি কবিতার মধ্যে বলেছিলাম রাবণী মানে রাবণের ছেলে। এখানে কাকে মিন করা হয়েছে? ম্যাকডাম। কাতর স্বরে উত্তর দিচ্ছে, হেই পিতৃব্য তব বাক্য ইচ্ছা মরিবারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। চাচা আপনি কি শুনাইলেন, কি শুনাইলেন? আপনার কথা শুনে তো আমার মরে যেতে মন চাচ্ছে। রাঘবের দাস তুমি? প্রশ্নবোধক চিহ্ন। তুমি রাঘবের দাস, রামের দাস? চি 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 ননি, চি ননি, চি রে ননি। কেমনে এও মুখে এক আনিলে এই কথা? তা ও চাচা কেমনে এই কথাটা মুখে আনছেন? আপনি নাকি রাঘবের দাস, রামের দাস? কহতা দাসেরে আমারে বুঝাবে বলেন তো। ছি আল্লাহ, আপনার এত অধপতন, আপনি কিভাবে এই কথাটা মুখে আনলেন? আমারে বুঝাই বলেন তো। চি চাচা, চি 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 চি, আপনার কাছ থেকে এগুলো আশা করিনি। তখন চাচা শৌর্য বীর্য প্রমাণ করানোর জন্য বাতিজা তিনটা উপমা দিবে। উপমাগুলো আমি একটু কি আকল করি। এখন আমি যদি বলি স্থাপিলা বিদুরে বিধি স্তানুর ললাটে পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলাই, কিছু বুঝছিস না? কিছু বুঝছেন? মাথার উপর দিয়ে চলে গেছে। না রে ভাই, যাবে না। স্থাপিলা মানে স্থাপন করেছে বা সেট করেছে, স্থাপন করেছে বা সেট করেছে। স্থাপিলা সেট করেছে। বিদুরে মানে কি? কাকে? চাঁদকে। বিদুরে মানে চাঁদকে স্থাপন করেছে। বিধি কে? স্রষ্টা। বিধি মানে স্রষ্টা। স্তানুর ললাট মানে নিশ্চল আকাশ। স্তানুর ললাট মানে নিশ্চল আকাশ। অর্থাৎ আকাশে, উপরে আকাশে সৃষ্টিকর্তা চাঁদটাকে স্থাপন করেছে। পড়ি কি ভূতলে? মাটিতে। ভূতল মানে মাটি। মাটিতে পড়ে কখনো চাঁদটা শশী, শশী মানে চাঁদ, শশী মানে চাঁদ, শশী মানে চাঁদ যান গড়াগড়ি ধুলাই। চাচা সৃষ্টিকর্তা চাঁদটাকে নিশ্চল আকাশে স্থাপন করেছে, এটা উপরে থাকার জিনিস। এটা কি কখনো মাটিতে পড়ে দোলাই গড়াগড়ি করতে দেখছেন? আপনি কেন এইসব দোলার সাথে গড়াগড়ি করতে গেলেন? রাম লক্ষ্মণ এগুলোর সাথে গড়াগড়ি করতেছেন? ছি 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 ছি। স্যার উত্তেজিত হয়ে যাচ্ছে এখানে, মনে হয় উত্তেজিত 27 বছরও আসস। না হয় আমি এরকম হুক করতেছি কেন? ইস হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য শক্তি দাও। আমার মনে হচ্ছে যে বিভীষণ যদি এখন আমার সামনে থাকতো, ভাই দেরি করতাম না, লক্ষ্মণের হাত থেকে তরবারিটা নিয়ে এদের মারি দিতাম। শতানর বাচ্চে। হে রক্ষরথী, হে রক্ষকুলের শ্রেষ্ঠ বীর, রাক্ষস কুলের বীর, আমার চাচা বলিলে কেমন কে তুমি? আপনি কেমনে ভুলে গেলেন? আপনি কে? জনম তবু কোন মহাকুলে, কোন বিশাল পরিবার আপনার জন্ম হয়েছে, আপনি কেমনে ভুলে গেলেন? আপনি এই বিচ্ছি কুচকে রাম লক্ষ্মণের সাথে হাত মিলাইছেন। আপনাকে সৃষ্টিকর্তা চাঁদের মতো আকাশে স্থাপন করেছে। লঙ্কা,
লঙ্কায় আপনাকে কর্তৃত্ব দিয়েছে, আপনি মাটিতে পড়ে ধুলাই কেন গড়াগড়ি করতেছেন? কে বা সে অদম রাম? হন এইটা কে? রামটা কে যার কারণে আপনি আজকে বাতিজার বিপক্ষে চলে গিয়েছেন? কে এটা? রামটা কে? তাহলে এইখানে একটা গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, ইন্টারমিডিয়েটে দিনাজপুর বোর্ডে আসছে, কি আসছে? মেঘনাদ রামকে কি নামে সম্বোধন করেছে? অদম নামে। দেখেন এখানে দেখেন, রামকে একটু নিচে নামাতে গিয়েও মেঘনাদ কিন্তু মাইকেল কিন্তু কুণ্ঠাবোধ করেনি। মেঘনাদের মুখ দিয়ে রামকে সম্বোধন করাইছে অদম নামে। কে বা সেই অদম রাম? এই অদম রামটা কে যার কারণে আপনি বাতিজার বিপক্ষে চলে গেলেন? আরেকটা উদাহরণ দিচ্ছে, স্বচ্ছ মানে পরিষ্কার। বলবেন স্বচ্ছ মানে পরিষ্কার, স্বচ্ছ সরোবর মানে দিঘি, পরিষ্কার দিঘির পানিতে করে কেলি, খেলা করে রাজহাঁস। রাজহংস মানে রাজহাঁস। আপনারা দেখেছেন রাজহাঁসগুলা অনেক সুন্দর, অনেক স্মার্ট, লম্বা হয়, এগুলো একটা ক্লাস আছে চাচা। এরা স্বচ্ছ সরোবরে পরিষ্কার দিঘির পানিতে পঙ্কজ কাননে খেলা করে। পঙ্কজ কানন মানে কি? পদ্ম ফুলের বাগান। আবার বলছি, পঙ্কজ কানন মানে পদ্ম ফুলের বা শাপলা ফুলের বাগান। পঙ্কজ কানন মানে পদ্ম ফুলের বাগান, মনে রাখিয়েন। পরিষ্কার দিঘির পানিতে রাজহাঁস শাপলা ফুল পদ্ম ফুলের সাথে খেলা করে। যায় কি সে কবু? সে কি কখনো যায়? হে আমার মালিক প্রভু, পঙ্কিল সলিলে কাদাযুক্ত পানিতে। পঙ্কিল সলিল মানে কাদাযুক্ত পানি, কাদাতে কোনো চন্দ্রবিন্দু নাই। সলিল মানে পানি, পঙ্কিল মানে কাদাযুক্ত পানিতে। শৈবাল দামের দাম, শ্যাওলাযুক্ত পানিতে, শ্যাওলা পানিতে, নোংরা পানিতে সে কি কখনো খেলা করতে যায়? আপনি কেন গেলেন? আমরা রাজহাঁস, আমরা লঙ্কার রাজা, আমাদের একটা ক্লাস আছে। আমরা কখনো কাদাযুক্ত পানিতে, শ্যাওলা পানিতে গিয়ে গড়াগড়ি করি না। আমরা পরিষ্কার দিঘির পানিতে ওই শাপলা ফুল পদ্ম ফুলের বাগানে আমরা খেলা করি। কানন মানে বাগান, পঙ্কজ মানে কি? পদ্ম ফুল। আশা করি বুঝতে পেরেছেন। ক্লাস শেষে মনে হয় যুদ্ধটা আজকে লাইভ দেখাবে। তোমাদের মতো যদি শত্রু থাকে, পরীক্ষার বাকি আর মাত্র 4 থেকে 5 মাস, এখনো সিলেবাসের কোনো খবর নাই, তোমাদের বিপক্ষে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এই FRB 26-কে পুরা বাংলা সাহিত্যটা, পুরা বাংলা ব্যাকরণটা না খাওয়াইয়া আমিও যুদ্ধ থেকে নামবো না। যদি আপনারা যদি কিছু করতে না পারেন, রেজাল্ট যদি খারাপ করেন, ভাই এখানে লক্ষণকে এনে মারতে হবে না, আমি একাই আপনাদেরকে শেষ করে দিব ভাই। পরেরটা আসেন। 2টা উদাহরণ দিলেন। সৃষ্টিকর্তা আপনার থেকে ছাদ হিসেবে আকাশে স্থাপন করেছে, আপনি মাটিতে পড়ে দোলাই কড়াগড়ি করছেন কেন? আমরা রাজহাঁস, আমরা পরিষ্কার দিঘির পানিতে পদ্ম ফুলের বাগানে খেলা করি। আমরা কখনো পঙ্কিল সলিলে কাদাযুক্ত পানিতে, শ্যাওলা পানিতে গড়াগড়ি করতে যাই না। 3 নাম্বার, মৃগেন্দ্র কেশরী। মৃগেন্দ্র মানে সিংহ, মনে রাখবেন এগুলো অনেকবার পরীক্ষায় আসছে, MCQতে আসছে, জ্ঞানমূলকে আসছে। মৃগেন্দ্র কেশরী, ক্যাশযুক্ত সিংহ কবে হে বীর কেশরী সম্বাসে সম্বোধন করে। সম্বাসে মানে সম্বোধন করা। কখনো কি মনে করে কাকে? শ্রীগালে। শ্রীগাল মানে শিয়াল, শ্রীগাল মানে শিয়াল, মনে রাখবেন শ্রীগাল মানে শিয়াল। মিত্রভাবে মানে বন্ধু মনে করে। চাচা আমরা হলাম লঙ্কার রাজা, আমরা লঙ্কার রাজা, আমরা বনের রাজা সিংহ, আমরা মৃগেন্দ্র কেশরী। আমরা কেন দ্রুত শিয়ালের সাথে বন্ধুত্ব করতে গেলাম? ওয়াই? কিসের কম ছিল আমাদের? কথাগুলো যদিও ভাই তো অনেক আদবের সাথে বলছে, ভাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, একটু অভিনয় করে দেখাতে হচ্ছে আর কি। এবার বুঝেন, আমরা মৃগেন্দ্র কেশরী, ক্যাশযুক্ত সিংহ, আমরা বনের রাজা, লঙ্কার রাজা। আমরা কেন সম্বোধন করলাম, মনে করলাম শিয়ালকে বন্ধু? আমরা শিয়ালকে বন্ধু কেন মধ্যে রেখে গেলাম? অর্থাৎ রাম লক্ষণকে শিয়ালের সাথে তুলনা করা শুরু করে দিয়েছেন। অজ্ঞ দাস আমি, বিজ্ঞতম তুমি। চাচা আমি অজ্ঞ মানুষ, আপনি বিজ্ঞ মানুষ। অবিদিত নহে কিছু তোমার চরণে। অবিদিত মানে অজানা, মনে রাখবি, অবিদিত মানে অজানা। অজানা কিছু নাই তোমার চরণে, মানে তোমার কাছে। চরণে মানে এমনি যদিও বা পা, এখানে কাছে হবে। তোমার কাছে কোনো কিছুই অজানা নাই। আমি এতক্ষণ যে উপমাগুলো দিলাম এগুলো আপনিও জানেন। ক্ষুদ্রমতি নর এ ফিন্ডিতাইন্যে ফুয়া লক্ষণ্যা, সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যুদে কি সম্মুদের সংগ্রামে। অস্ত্রহীন পেয়ে আমাকে সম্বোধন করছে সংগ্রাম করার জন্য। সংগ্রাম মানে যুদ্ধ করার জন্য না হয় চাচা হিতের মতো একটা প্যান্ডা তাইন্যা ভুয়া, পিচ্চি পোলা, ক্ষুদ্রমতি নর, বিশ্রী মানুষ, চন্ডাল মানুষ আমার মতো একজন বিখ্যাত যোদ্ধাকেও ইতে যুদ্ধ করার জন্য ডাকতেছে। কিভাবে? অস্ত্রহীন বলে।
এটা তো আমার জন্য অনেক বড় অপমান। আমি বাসব যুদ্ধে ইতের মতো কয়েকশো লক্ষণকে একাই কচু কাটা করছিলাম। কহ মহারথী, ও মহারথীর শ্রেষ্ঠ কুলের চাচাকে বলছে, ও আমার মহারথী, আপনিও তো একজন শ্রেষ্ঠ বীর। কহ এ কি মহারথী প্রথা? এটা কি মহারথী প্রথা? মহারথী প্রথা মানে যুদ্ধের নিয়ম। বলে রাখবি, মহারথী প্রথা বলতে এখানে যুদ্ধের নিয়ম বুঝাইছে। তাহলে বলছেন, চাচাকে জিজ্ঞেস করছে এটা কি যুদ্ধের নিয়মে পড়ে? তাহলে কোনটা যুদ্ধের নিয়মে পড়ে না? আপনাদেরকে এখন আমি জ্ঞানমূলক না অনুধাবনমূলক জিজ্ঞেস করছি, এটা কি যুদ্ধের নিয়মে পড়ে? মহারথী প্রথা এটা? তাহলে নিরস্ত্র কাউকে অ্যাটাক করা, নিরস্ত্র কাউকে যুদ্ধের আহ্বান করা, এটা যুদ্ধের নিয়মে হতে পারে না। আপনারা আমার রসুলের পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা স্টাডি করলে আপনারা দেখতে পাবেন, উনি যখন বদর যুদ্ধে যাবে তখন কিন্তু উনি কতগুলো নিয়ম কানুন শিখাই দিলেন। দেখো, কোনো নারী, কোনো শিশু, কোনো বৃদ্ধকে হত্যা করা যাবে না। দেখেন, কোনো জলাধার, কোনো নলকূপ, কোনো টিউবওয়েল, এগুলা আপনি বিনষ্ট করবেন না। কোনো ক্ষেত, কোনো জলাশয়, কোনো গাছগাছালি ধ্বংস করবেন না। আপনি আগে থেকে অ্যাটাক করবেন না। আপনাকে অ্যাটাক করতে আসবে, আপনি তখন প্রতিরোধ করে যুদ্ধ করবেন। দেখেন, নিরস্ত্র কাউকে মারা এটা কি যুদ্ধের নিয়মের মধ্যে পড়ে? নাহি শিশু লঙ্কাপুরে শুনে না হাসিবে, এই কথা অনেকবার পরীক্ষায় আসছে, বিভিন্ন বোর্ডে আসছে। কোন কথা শুনে লঙ্কাপুরের সমস্ত শিশুরা হাসবে? একজন নিরস্ত্র কাউকে পেয়ে, একা পেয়ে তাকে অস্ত্রের আহ্বান, অস্ত্রওয়ালা কেউ যুদ্ধের আহ্বান করা, এটা হচ্ছে শুনলে লঙ্কাপুরের সমস্ত শিশুরা পর্যন্ত হাসবে। এটা কোন ধরনের কথা? এটা কি হয়? এটা কি যুদ্ধের নিয়ম? স্যার একটু পানি খেয়ে ঠান্ডা হন। ভালো কথা বলছো, একটু পানি খাই। ও আল্লাহ, তোরা এখানে অলরেডি বানাই ফেলতেছ লক্ষণ টক্ষণ। চাচা, এটা কি যুদ্ধের নিয়ম? পরে আসেন, নাহি শিশু লঙ্কাপুরে শুনে না হাসিবে কথা, অর্থাৎ নিরস্ত্র কাউকে অস্ত্রওয়ালা একজন যুদ্ধের আহ্বান করা, এটা শুনে সমস্ত লঙ্কাপুরের শিশুরা পর্যন্ত হাসবে। পরের লাইনে আসা এই কথা। আচ্ছা, ছাড়ো পথ, আপনি পথ থেকে সরে দাঁড়ান। আসিব ফিরিয়া এখনই, আমি এখন ফেরত আসবো। অর্থাৎ অস্ত্রাগারে গিয়ে একটা অস্ত্র নিয়ে এখন ফেরত আসবো। দেখিব আজি, আজকে আমি দেখব কোন দেব বলে, কোন ঐশ্বরিক শক্তিতে, দেববল মানে ঐশ্বরিক, বল মানে শক্তি, ঐশ্বরিক শক্তিতে, কোন ঐশ্বরিক শক্তিতে বিমুখে আমার বিপক্ষে, সমরে যুদ্ধে, সমর মানে যুদ্ধ, এটা মনে রাখিয়েন, সমর নীতি মানে যুদ্ধ নীতি, সমর মানে যুদ্ধে, মুরে আমার সাথে সৌমিত্রা কুমিতি, সৌমিত্রার ছেলে লক্ষণ আমার বিপক্ষে কোন ঐশ্বরিক শক্তিতে আজকে যুদ্ধ করে আমি দেখব। আপনি পথ থেকে সরে দাঁড়ান, আমি এখন আসতেছি একটা অস্ত্র নিয়ে। সৌমিত্রা কুমতি, সৌমিত্রা পোলা লক্ষণ নিয়ে আমার বিপক্ষে কেমনে যুদ্ধ করে আমি দেখব কোন ঐশ্বরিক শক্তি ইতের মাঝে আছে। দেবদৈত্য নর রণে সচক্ষে দেখেছ, আর আমি কি রকম দৈত্যের মতো যুদ্ধ করতে পারি আপনি চাচা সচক্ষে দেখেছেন। কোথায়? পাশব যুদ্ধে একাই কয়েক শত শত্রুকে আমি কচুকাটা করছিলাম। এ আমার রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের শক্তি আপনি দেখেছেন, সচক্ষে দেখেছেন আপনি বাসব যুদ্ধে। কি দেখে ডরিব এ দাস হেন দুর্বল মানবে? হিতেরে কি সাইরে ডরাইতাম, হিতেরে কি দেখে ডরাবো আমি? ডরাবো মানে ভয় পাবো। আমরা চট্টগ্রামের মধ্যে এটা বলি, আমি কি তোমাকে ডরাই, আমি কি তোরা ডরাই দি না, মানে কি আমি ভয় পাই? কি দেখি ডরিবে এই দাস হেন দুর্বল মানাবে? এই দুর্বল মানবটাকে আমি কি দেখে ভয় পাবো? এই দেখি আমার চেয়ে বয়সও বড়, আমার চেয়ে বেশি যোগ্য, আমার চেয়ে বড় যোদ্ধা, আমার চেয়ে বড় বংশ, কিচ্ছুতে এটা আমার চেয়ে আগিয়ে নাই, এটার লোক আমি কি যুদ্ধ করব? তারপরাই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল, প্রবেশ করলো দম্বি, এক অহংকারী প্রবেশ করেছে। দম্বি মানে অহংকারী। এখানে অহংকারী বলতে কাকে বোঝানো হচ্ছে? লক্ষণকে বোঝানো হচ্ছে। আজকে আমাদের নিকুম্বিলা যজ্ঞাগারে, আমাদের এই পবিত্র লঙ্কাপুরীর একটা পবিত্র জায়গার মধ্যে একজন অহংকারী প্রবেশ করেছে। প্রগলভ মানে কি? দম্ভ নিয়ে, বুক ফুলাইয়া, কোনো ডর ভয় ছাড়া আপনার সাহায্যে আজকে ইতের মতো একটা পিচ্ছে বলে আমার যুদ্ধের আহ্বান করতেছে। আজ্ঞা করো দাসে, এটা এখনো ছাতার সাথে ভালো বিহেভ করে যাচ্ছে। মেঘনাথ, আজ্ঞা করো দাস, আপনি আমাকে আদেশ দেন শাস্তি নরাদমে, এই নরাদমকে আমি শাস্তি দিব। নরাদম বলতে এখানে কাকে বোঝাচ্ছে? লক্ষণকে বোঝাচ্ছে। এই অদম নরটাকে আমি কি দিব? শাস্তি দিব।
তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। আমাদের জন্মভূমি লঙ্কাতে, জন্মপুরী বলতে এখানে লঙ্কা বোঝাচ্ছে। হাই রে চাচা, আমাদের লঙ্কাতে আজকে এক বনবাসী প্রবেশ করেছে। বনবাসী দ্বারা এখানে কাকে বোঝাচ্ছে? লক্ষণকে বোঝাচ্ছে, অর্থাৎ বনবাসী দ্বারা লক্ষণকে বোঝাচ্ছে। হে বিদাত, হে আমার অভিভাবক, আমার চাচা, নন্দন কাননে। নন্দন কানন মানে হচ্ছে স্বর্গীয় বাগান। নন্দন কানন মানে হচ্ছে স্বর্গীয় বাগান, সাজানো বাগান, স্বর্গীয় উদ্যান বা বাগান। চাচারা, আমাদের স্বর্গীয় বাগানে একটা ভ্রমে দুরাচার দৈত্য, বিশাল দৈত্য প্রবেশ করেছে। যেটা দুরাচার মানে কি? খারাপ আচার করা। ভ্রমে মানে ভুলে। চাচা, আমাদের জন্মভূমিতে একটা বনবাসী প্রবেশ করেছে। আমাদের এই স্বর্গীয় উদ্যান লঙ্কাতে আজকে একটা কে প্রবেশ করেছে? দৈত্য প্রবেশ করেছে চাচা। প্রফুল্ল কমলে কীটবাস, সাজানো বাগান। প্রফুল্ল কমল মানে সাজানো বাগান। কমল মানে এমনি যদিও বা পদ্ম ফুল, এখানে আসলে সাজানো বাগান বলতে কি বোঝাচ্ছে? লঙ্কাকে বোঝাচ্ছে আর কি। সাজানো বাগান দ্বারা লঙ্কাকে বোঝাচ্ছে, সাজানো বাগান দ্বারা লঙ্কাকে বোঝাচ্ছে। আজকে আমাদের লঙ্কার মধ্যে একটা কীট প্রবেশ করেছে, কীটবাস। তাহলে দেখেন ওনাকে কি কি বলেছেন? দম্বি, বনবাসী, দৈত্য, কীট, এটা প্রবেশ করেছে আমাদের জন্মভূমিতে। নন্দন কাননে, প্রফুল্ল কমলে। চাচা রে, কহতাত, ও আমার চাচা, আপনি আমাকে বলেন তো, সহিব কেমনে হেন অপমান আমি? এত বড় অপমান আমি কেমনে সহ্য করিব? ভাতৃপুত্র তবে আপনার বাতিজা হইয়া। চাচা আপনি বলিয়া দিন, কেমনে আমি এত বড় অপমান সহ্য করিব আপনার বাতিজা হইয়া? তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে? হে রক্ষকুলের শ্রেষ্ঠ বীর আমার চাচা, আপনি এটা কিভাবে সহ্য করে আছেন? এত বড় অপমান আপনার চোখের সামনে আপনার বাতিজাকে করতে যাচ্ছে। কি অপমান? আমার মতো বিখ্যাত এক যোদ্ধাকে ইতের মতো পিচ্ছি পোলা যুদ্ধের আহ্বান করা, এটা অপমান। এটা আপনি কেমনে সহ্য করে আছেন? আমি কেমনে সহ্য করবো আপনার বাতিজা হয়ে? ও ভাই, কথাগুলা বলে যখন বিভীষণের দিকে তাকাবি, আরে ভাই বিভীষণ কি হয়ে গেছে রে? বাতিজা একের পর এক কথা শোনাই দিয়েছে। এতক্ষণ বলছিল কে? মেঘনাদ। কাকে উদ্দেশ্য করে? বিভীষণকে। এখন বিভীষণ বলবে, মহামন্ত্র বলে যথা যেমনি ভাবে নম্রশির মাথা নিচু করে ফেলে ফণি, ফণাযুক্ত সাপ। মহামন্ত্রের বলে মানে কি? বল মানে শক্তিতে, মন্ত্রের শক্তিতে, মন্ত্রের শক্তিতে। এখন যদি আমি কাউকে জিজ্ঞেস করি, দেখি বলো তো মামনি, দেখি বলো তো বাবা, মহামন্ত্র বলে যত নম্র শির ফলি মনিল মদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। কি বুঝাই? বল। স্যার, আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে, বুঝতে পারতেছি না, আপনি একটু বোঝাইয়া বলেন না। আসি ভাই, আসি রে ভাই, আসি। মহামন্ত্র বলে মানে মন্ত্রের শক্তিতে যথা যেমনি ভাবে নম্রশির মাথা নিচু করে, মাথা নিচু করে। ও ভাই, মহামন্ত্রের বলে যেভাবে মাথা নিচু করে ফেলে কে? ফণি, ফণাযুক্ত সাপ, রাগান্বিত সাপ। ফণা তুলে যে সাপ মানুষকে চুবল মারার ভয় দেখায়, ওই রকম সাপ যেরকম মন্ত্রের শক্তিতে বাঁশির জুড়ে আস্তে করে মাথা নিচু করে ফেলে, সেই রকম মলিন বদন লাজে। বদন মানে শরীর। লজ্জার চেহারা নিয়ে, লজ্জিত চেহারা নিয়ে, লজ্জিত চেহারা নিয়ে উত্তর দিচ্ছে উত্তরিলা রতি। রতি মানে কি? রক্ষকুলের শ্রেষ্ঠ অভিভাবক। রাবণ অনুজ, রাবণ অনুজ দ্বারা এখানে কাকে বোঝাচ্ছে? বিভীষণকে। এটা মনে রাখবি। রাবণ অনুজ দ্বারা কাকে বোঝালো? রাবণের ছোট ভাই বিভীষণকে। লক্ষ্মী, লক্ষ্মী মানে লক্ষ্য করে। গতবার ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসছে। লক্ষ্য করে, লক্ষ্য করে মানে কি? তাকে উদ্দেশ্য করে। লক্ষ্মী শব্দটা কি? কোন ধরনের পদ? এটা কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ? এটা উত্তর হবে লক্ষ্য করে। এটা একটা কাজ বোঝাচ্ছে, সুতরাং এটা ক্রিয়া। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে। রাবণ আত্মজ, রাবণ আত্মজ বলতে এখানে রাবণের ছেলে মেঘনাদকে বোঝাচ্ছে। তার মানে কি? পুরা সিকোয়েন্সটা আমি আরেকবার বুঝাই দিচ্ছি। ও মারে মন্ত্রের শক্তিতে যেরকম ফণাযুক্ত সাপ, রাগান্বিত সাপ, যে তোদেরকে চুবল মারবে, যেভাবে মৃত্যুঞ্জয়কে মারছিল, ওই রকম রাগান্বিত সাপ যেরকম মন্ত্রের শক্তিতে মাথা নিচু করে বলে, সেরকম মাথা নিচু করে অত্যন্ত লজ্জিত চেহারা নিয়ে রাবণের ছোট ভাই বিভীষণ উত্তর দিচ্ছে রাবণের ছেলে মেঘনাদকে। এরপরও না বুঝলে আমাকে জিজ্ঞেস কর ভাই, জিজ্ঞেস কর, আমি বলে দিব। ভেরি গুড। অনেকে এখানে স্বর্গীয় বাগান,
অনেকে শুদ্ধ উচ্চারণ দিচ্ছে, অনেকে বলছে ফনা মানে হচ্ছে ফনা, ফনা তোলা, এটাকে ফনা তোলা বলা হয়। ফেনা মানে হচ্ছে সমুদ্রে যেটা ওই ঢেউয়ের সাথে আসে ওটাকে ফেনা বলে, ঠিক আছে। স্যার নিজে কবিতাগুলো নিজে নিজে পড়লে কিছু বুঝি না, আপনার ক্লাস থেকে সব বুঝতেছি। থ্যাংক ইউ বল। এই তো ভেরি গুড। আপনাদেরকে বুঝাই দিই, মহামন্ত্রের শক্তিতে যেমনিভাবে মাথা নিচু করে ফেলে ফণাযুক্ত সাপ, রাগান্বিত সাপ, ছুবল মারার সাপ, সেরকম মলিন বদন লাজে লজ্জিত চেহারা নিয়ে মাথা নিচু করে উত্তর দিচ্ছে রাবণের ছোট ভাই বিভীষণ। কাকে লক্ষ্য করে, কাকে উদ্দেশ্য করে? মেঘনাদকে। কি কিভাবে উত্তর দিচ্ছে? নহি দোষী আমি বৎস, বিতাবর্ত সমুরে তুমি, অভূত আমার কোনো দোষ নাই, তুমি শুধু শুধু আমাকে তিরস্কার করছো। নহি দোষী আমি, আমার কোনো দোষ নাই। এই কথাটা কে বলতেছে? বিভীষণ বলতেছে, বৎস ও আমার ছেলে, ও আমার বাতিজা, আমার কোনো দোষ নাই, তুমি শুধু শুধু আমাকে তিরস্কার করছো। বর্তসনা করা মানে তিরস্কার করা। তুমি আমাকে কেন এতগুলা কথা শোনাই দিচ্ছ? আমার কোনো দোষ আছে? মোরে তুমি নিষ্কর্ম দোষে হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা। নিজের কর্মের ফলে মজাইলা শেষ করে দিল কনক লঙ্কার রাজা। লঙ্কার রাজা নিজের অপরাধের কারণে আজকে পুরা স্বর্ণ লঙ্কাকে দশায় দিচ্ছে। লঙ্কার রাজা বলতে কাকে বোঝাচ্ছে? রাবণ। অর্থাৎ তোর বাবার অপরাধের কারণে পুরা লঙ্কার আজকে বাজে অবস্থা, মজিলা আপনি, আমিও শেষ হয়ে যাচ্ছি। অর্থাৎ আমার কোনো দোষ নাই, তোর বাবার অপরাধের কারণে আজকে আমার তোর বিপক্ষে যাইতে হয়েছে, তোর বাবার বিপক্ষে যাইতে হয়েছে। তোকে শেষ করে দেওয়ার জন্য আমি লক্ষণকে সাহায্য করতেছি। নিজের কর্মদোষে, এখানে কর্মদোষ বলতে নিষ্কর্মদোষ কাকে বোঝাচ্ছে? রাবণকে বোঝাচ্ছে। তোর বাবার কারণে আজকে এই অবস্থা। তোর বাবা কেন ওই রামের বউকে সীতাকে হরণ করতে গেল? আরেকজনের বউ বাগানো কি ভালো কাজ? এটা তো সব ধর্মেই বিশাল অপরাধ। এই তোমরা যারা পরকীয়া প্রেম করো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। লাস্ট ওয়ার্নিং, না হয় ভাই আমি নিজে শেষ করে দিব তোমাদেরকে। বিরত সতত সর্বদা, সতত মানে সর্বদা বিরত থাকার জন্য পাপে, পাপ থেকে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী। পুরা লঙ্কাটা পাপে পূর্ণ হয়ে গেছে তোর বাবার পাপে। এমন পাপ পূর্ণ লঙ্কাপুরীতে আমি বিরত থাকবো, পাপ থেকে বিরত থাকার জন্য। কিভাবে ডুবছে তোর বাবা? এক প্রলয়ে মানে প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাসে, যেমতি যেমনি ভাবে বসুধা পৃথিবী, বসুধা মানে পৃথিবী, বসুধা মানে পৃথিবী যেভাবে ডুবিছে রাতের বেলা জলোচ্ছ্বাসের পানিতে, যেরকম পৃথিবীটা ডুবে যায় সেরকম লঙ্কা ডুবে গিয়েছে কালো সলিলে। কালো সলিলে মানে পাপের পানিতে। তোর বাবার পাপের পানিতে পুরা লঙ্কা ডুবে গিয়েছে, তোর বাবার পাপের পানিতে, ঠিক আছে। সলিল মানে পানিতে। যেরকম রাতের বেলা জলোচ্ছ্বাসের পানিতে পুরা পৃথিবী ডুবে যায়, সেরকম আজকে পুরা লঙ্কাপুরীটা তোর বাবার পাপের পানিতে, কালো পানিতে মানে পাপের পানিতে পুরা ডুবে গিয়েছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষাতে আশ্রয়ী তেই আমি, সেই জন্য আমি, তেই মানে সেই জন্য আমি রাঘবের আশ্রয় নিয়েছি। পাপ থেকে বিরত থাকার জন্য আমি রামের আশ্রয় নিয়েছি, পাপ থেকে বিরত থাকার জন্য। পুরা লঙ্কাটা তোর বাবার পাপে ভরে গিয়েছে। পরদোষে কে চাহে মুজিতে, এই কথাটা মাস্ট আপনি ধরে রাখেন। যে কোনো একটা বোর্ডে, যে কোনো একটা বোর্ডে জ্ঞানমূলক না অনুধাবনমূলকে এই কথাটা দিবেন। পরদোষে কে চাহে মুজিতে, কথাটা কে কাকে বলেছিল, কেন বলেছিল? এই কথাটা বলেছিল মেঘনাদকে উদ্দেশ্য করে তার আপন চাচা বিভীষণ। বলো দেখো আর একজনের দোষে আমি কেন নিজেকে শেষ করে দিব? তোর বাবার কারণে আজকে লঙ্কার এই বাজে অবস্থা। আমিও রামের আশ্রয় নিয়ে আজকে রামের পক্ষে কাজ করতেছি। বাইরে ভাই আমাকে পাপ থেকে বিরত থাকতে হবে, ধর্ম রক্ষা করার জন্য আমি ভাই তার আশ্রয় নিয়েছি। এখানে আমার দোষ নাই, তুই শুধু শুধু আমাকে এতগুলো কথা শোনাচ্ছস। কত বড় নাটক বাস, কত বড় নাটক বাস। এই মেনশন কর না ভাই, মেনশন কর, শেয়ার কর। কবিতার শেষ পর্যায়ে চলে আসছি। রুশিলা বাসবত্রাস রাগান্বিত হলেন। বাসবের ত্রাস কে? বাসবের ত্রাস মেঘনাদকে বাসব বিজয়ী বা বাসবের ত্রাস বলা হয়। রুশিলা মানে ফুলহারিতে রাগান্বিত। গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি। কিছু বুঝছস? কিছু বুঝছস?
আমি বাঙ্গি দিচ্ছি। রুশিলা রাগান্বিত হলেন, বাসবত্রাস মেঘনাদ গম্ভীরে গভীরে গভীরে যেমনই ভাবে নিশীতে রাতের বেলা, রাতে নিশীতে মানে রাতে, অম্বরে মানে আকাশে, অম্বরে মানে আকাশে, যেখানে রাতের বেলা মন্দ্রে বড় বড় আওয়াজ শোনা যায়, ধ্বনি শোনা যায়, জিমুতেন্দ্র কুপি, জিমুতেন্দ্র কুপি মানে মেঘের গর্জন। ও মাই গড, একটু খেয়াল কর, এই কথাটা আমি বুঝাই দিচ্ছি, সবচেয়ে কঠিন লাইনের মধ্যে এটা একটা, ঠিক আছে। রুশিলা বাসবেত্রাস, বাসবেত্রাস মেঘনাদ রাগান্বিত হয়ে গেলেন, যেভাবে রাতের বেলায় আকাশের মধ্যে রাতের বেলায় যেরকম বিকট বিকট মেঘের গর্জন শোনা যায়, আওয়াজ শোনা যায়, সেরকম চিৎকার করে করে বলছে কে? বীরেন্দ্র বলি বলছে। বীরেন্দ্র বলতে কাকে বোঝাচ্ছে? মেঘনাথকে। বীরেন্দ্র বলি মানে কে? মেঘনাথ। কি বলছে? ধর্মপদগামী হে রাক্ষস রাজা বিখ্যাত জগতে তুমি, হে রাক্ষস রাজার ছোট ভাই। রাক্ষস রাজার ছোট ভাই কাকে বলা হচ্ছে? বিভীষণকে। কারণ আমরা জানি রামায়ণে রামায়ণে রাক্ষস রাজা বলা হয় কাকে? রাবণকে। রাবণের অনুজ মানে ছোট ভাই, রাক্ষস রাজার অনুজ, রাক্ষস রাজার ছোট ভাই বিভীষণ। তুমি কি মনে করো তুমি ধর্মের পথে আছো? বিখ্যাত জগতে তুমি একাই? এটা কি ধর্মের কাজ? নিজের বাতিজার বিপক্ষে যাওয়া, নিজের কৌমের বিপক্ষে যাওয়া, গোত্রের বিপক্ষে যাওয়া, জাতির সাথে বেইমানি করা, লঙ্কার সাথে বেইমানি করা। ফিল্ড আসতেছে একটু একটু। কোন ধর্মমতে কহত আসে? আপনি আমারে বুঝাই দেন কোন ধর্মের মধ্যে এই কথাগুলো আছে, শুনি। আমি আজকে শুনবো। জ্ঞাতিত্ব, মানুষের সম্পর্ক। জ্ঞাতিত্ব মানে হচ্ছে মানুষের সম্পর্ক, আপনার আপন মানুষের সম্পর্ক, ভাতৃত্ব ভাইয়ের সম্পর্ক, জাতি নিজের জাতির সম্পর্ক। এ সকলের দিলা জলাঞ্জলি সব কিলো বিসর্জন দিয়েছেন। কোন ধর্ম বইয়ের মধ্যে আছে যে নিজের ভাইয়ের সাথে সম্পর্ক, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক, মানুষের সাথে আপন মানুষের সাথে সম্পর্ক, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক, নিজের জাতির সাথে সম্পর্ক, জলাঞ্জলি দেওয়ার কথা, বিসর্জন দেওয়ার কথা কোন ধর্ম বইয়ের মধ্যে আছে? আর আপনি নাকি ধর্মের পথে আছেন। শাস্ত্র বলে, বরঞ্চ আমাদের ধর্মীয় গ্রন্থ কি বলে শুনেন, আমার কাছ থেকে শুনেন, আপনি আমার কাছ থেকে শুনেন। গুণবান যদি পরজন, পর মানুষের প্রচুর গুণ আছে, এটা পর। গুণহীন স্বজন, আপনার আপন মানুষের কোনো গুণ নাই, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। তারপরও আপনার জন্য আপনার স্বজনরা যাদের কোনো গুণ নাই এরাই শ্রেষ্ঠ। কেন? পর পর সদা, পর সদা পরেই থাকে, এরা কখনো আপন হয় না। শাস্ত্রতে এই কথাটা আছে, আপন মানুষের কোনো গুণ নাই, পর মানুষের অনেক গুণ আছে, তারপর আপনার জন্য আপন মানুষরা সেরা, পর সদা পরেই থাকে, মনে রাখিয়েন। স্যার অভিনয়ে ঢুকে গিয়েছে, সামনে কেউ গেলে বিভীষণ ভেবে মেরে ফেলবে, আসিস না, ভাগ্যিস অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস যদি অফলাইনে ক্লাসে হতো আমার বেঁচে হইতো এতক্ষণ কয়েকজন রে। আচ্ছা ভাই আমি ক্লাসে ফ্রি। শাস্ত্র তো এটা বলে যে এই গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। পর পর সদা, পর তো সদাই পরেই থাকে। এই শিক্ষা হে রক্ষবর, হে রক্ষকুলের শ্রেষ্ঠ বীর আমার চাচা কোথায় শিখিলে? আপনি এই শিক্ষাটা কোথায় শিখছেন? নিজের ভাইয়ের সাথে বেইমানি করা, নিজের জাতির সাথে বেইমানি করা, আপন মানুষের সাথে বেইমানি করা, শত্রুপক্ষের সাথে হাত মিলাইয়া নিজের কৌমকে শেষ করে দিচ্ছেন আপনি, নিজের লঙ্কার সাথে বেইমানি, এটা কোথায় শিখছেন? কিন্তু বৃথা গঞ্জি তোমায়, আপনাকে শুধু শুধু এতগুলো কথা শোনাচ্ছি, আপনাকে শুধু শুধু তিরস্কার করছি। গঞ্জি মানে তিরস্কার, প্রথমে বলেছিলাম তিরস্কার করছি, করা, আপনাকে শুধু শুধু তিরস্কার করছি। তোমা মানে তোমাকে, অর্থাৎ আপনাকে আমি শুধু শুধু তিরস্কার করছি। হেন সহবাসে, এখানে সহবাস মানে আবার উল্টাপাল্টা কিছু মনে করিস না, সাহচর্য। নিচু মানুষের সাথে থাকতে থাকতে হে পিতৃব্য, হে আমার চাচা বর্বরতা কেন না শিখিবে? নিচু মানুষগুলোর সাথে থাকতে থাকতে, লক্ষণ রাম এদের সাথে থাকতে থাকতে আপনি বর্বরতা শিখবেন না কেন? আপনার মাঝে মূর্খতামি আসবে না কেন? আপনার মাঝে খারাপ কিছু আসবে না কেন? গতি যার নিঃসহ, যার চলাফেরা নিচু মানুষের সাথে নিশ্চয়ই দুর্মতি,
সে তো অধপতনে যাবে, সে তো মন্দভাগ্যের দিকে যাবে, তার মাঝেও তো নিচু বুদ্ধি চলে আসবে। মন্দভাগ্য অথবা নিচু বুদ্ধি। নিচু বুদ্ধি চাচারে, নিচু মানুষগুলোর সাথে থাকতে থাকতে আপনার মাঝেও বর্বরতা এসে গিয়েছেন। কারণ যাদের চলাফেরা নিচু মানুষের সাথে, তার তো নিচু মানসিকতা আসবে, মেন্টালিটি ন্যারো হবে, তার তো মন্দভাগ্য হবে, স্বাভাবিক। শেষ, সংক্ষেপিত। তার মানে কি, এটা বিশাল মহাকাব্যের ষষ্ঠ স্বর্গের বিশাল অংশের মাত্র 72 লাইন আমি আপনাদের সামনে রিভিল করলাম। আমি আমির ফরাবই আপনাদের সাথে আছি, জেনেক্সের সাথে। কি বুঝস নাই? প্রশ্ন করবাই। ক্লাসটা 5 থেকে 10 মিনিটের ভিতরে শেষ করছি। 9টার আগে ক্লাস শেষ ইনশাল্লাহ। আমি কিন্তু ঠিক টাইমে আপনাদের সাথে কমিটমেন্টটা রক্ষা করেছি। আমি সাহাচর্যে, একসাথে চলাকে এখানে এই শব্দটা ব্যবহার করেছেন। কাপাই ফেলছেন নাইমা বিনতে গনি, তুইও শেয়ার করে কাপাই ফেল। অনেক ছোট বৎস বইয়ে এরকম আছে। জি ইলমাতুল আলম, জি বৎস এরকমই আছে। এমন কামব্যাক দিব, রিয়াল মাদ্রিদও এমন কামব্যাক দিতে পারে নাই। ফারাবি স্যার ক্লাস করে চমৎকার একটা উদাহরণ দিছস। গতকালকে মেসি 3টা অ্যাসিস্ট 1টা গোল করছে, আর ওই পর্তুগালের কোন একটা লুচ্চা লাহাঙ্গা আছে না, গোল একটা কইরে হরে মাই মিডিয়াতে হাইপ তুলে ফেলছে। ইতেই নাকি একমাত্র গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। পৃথিবীতে গড হচ্ছে কে? তোর বাদ দে, মেসি ফেসি এগুলো কেউ না, তোদের ফারাবি স্যার গ্রেটেস্ট অফ অল টাইম। ফাইনালি আল্লাহর ওয়াস্তে পীরে কামেল মুর্শিদে বরহক হযরতুল আল্লামা মুফতি আমির ফারাবি স্যার রহমত। আমি কি মারা গেছি? তোরা রহমতুল্লাহি আলাই বলতেছিস কেন? বলবি যে মাদ্দা জিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, আমাদের প্রিয় শায়েখ, এগুলো বলবি। শেষ লাইনটা আরেকবার। গতি যার নিঃসহ, যার চলাফেরা নিচু মানুষের সাথে নিশ্চয়ই দুর্মতি, তার তো মন্দভাগ্য হবে, তার মাঝে নিচু মানসিকতা আসবে, এটাই স্বাভাবিক। এটা বলে শেষ করে দিয়েছেন। এইবার দেখ, কিছুক্ষণ পরে মেঘনাদের উপর উঠে উপর জুপুরি চুরি মেরে নিরস্ত্র মেঘনাদকে লক্ষণ মেরে ফেলবে তার আপন চাচার সামনে। এরপর থেকে একটা ডায়লগ হয়ে গেছে, গড়ের শত্রু হচ্ছে বিভীষণ। মাঝে মাঝে আমাদেরকে আমাদের আপন মানুষ এত কষ্ট দেয় যেটা সহ্য করার মতো না। অন্য মানুষরা দিলে সেটা সহ্য করতে পারেন, আপন মানুষের কষ্টটা আসলে অনেক বেশি হয়। সেটা আবার আমার ফিলিংস থেকে আপনারা মনে করিয়েন না যে আমি এরকম, দরকার নাই। আপনারা যখন বড় হবেন, জীবনটাকে অনেকভাবে নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যখন যাবেন, তখন আমার কথাগুলো আপনারা রিলেট করতে পারবেন। কবিতাটা একটা শিক্ষা হচ্ছে যে নিজেদের আপন মানুষগুলা ভাই অশিক্ষিত হোক, এটা আমার বাবা, রিক্সাওয়ালা হোক, সেটা আমার বাবা, আমি আমার বাবার পেশাকে কখনো ছোট করে দেখব না। আমার বাবা আমাকে সৎভাবে চালিয়ে আমাকে চালাচ্ছে, আমাকে লেখাপড়া করাচ্ছে, আমার বাবা আমার জন্য সেরা। আমার ভাই যদি খারাপও হয়, আমি তো তাকে সংশোধন করাইতে পারতাম। আমার বাতিজাকে আমি একটা থাপ্পড় দিয়েও সংশোধন করাইতে পারতাম। বাতিজা বিগড়ে গেলে চাচা তাকে সংশোধন করাবে। এইভাবে শত্রুপক্ষের সাথে হাত মিলাইয়া তাকে শেষ করে দেয়া, এইভাবে নিজেকে আরো বলছে ধর্ম রক্ষা করার জন্য আমি এগুলো করছি, এগুলো কখনো উচিত না। হ্যাঁ, শেষ পর্যন্ত লক্ষণকে মেরেই ফেলছিল। এই ষষ্ঠ স্বর্গে মার্সেল বলে পুরা মহাকাব্যের নাম রাখছে মেঘনাদ বধ। বধ মানে মেরে ফেলা। ঠিক আছে, এবার আমরা একটু প্রশ্নের উত্তর দিই তো, এমসিকিউ টেস্ট, আপনারাও উত্তর দিবেন। 1 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ও মিত্রাক্ষ ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? দিনাজপুর বোর্ডে আসছিল 2018 সালে, অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছের পরীক্ষার মধ্যে আসছে। ঘূর্ণিঝড় থেমে গেল। রসিকতা করিস না বাবা, ক্লাসটা ভালো লাগলে শেয়ার করে দে দুমাইয়া। আমি আশা করি আজকে এমনভাবে দিলাম, ইন্টার পর্যন্ত আর দিতে হবে না এই কবিতাটা। এই প্রশ্নটার আনসার দে, কোন ছন্দের আপডেট ভার্সন হচ্ছে অমিত্রাক্ষ ছন্দ? স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, গৈরিশ ছন্দ, কোনটা? খ। ভেরি গুড, মাশাআল্লাহ, সেরা ভাই, তোরা সেরা।
সেরা। এখানে হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। ঠিক আছে, এবার আসেন বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় কাকে বাসবের ত্রাস বলা হয়েছে? বাসবের ত্রাস কাকে বলা হয়েছে দেখি উত্তর দেন। বাসবের ত্রাস বলা হয়েছে কাকে? বাসবের ত্রাস বলা হয়েছে কাকে? একটু করে উত্তর দেন। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসবের ত্রাস বলা হয়ে কাকে? বিভীষণকে, রামকে, মেঘনাদকে, রাবণকে? ক খ গ ঘ এভাবে না লিখে আপনারা জাস্ট নামটা লিখে দেন, ছোট্ট করে নামটা লিখে দেন। এটা বাংলিশে লেখেন বা বাংলায় লেখেন। খ নাম্বার রামকে না, আচ্ছা এটা আগেরটা ছিল। ভেরি গুড। বাসবের ত্রাস মানে কি? বাসবের ত্রাস ছিল কে? মেঘনাদ। মেঘনাদের অনেকগুলো নাম, অরিন্দম, ইন্দ্রজিৎ, রাবণী, বাসবত্রাস, বাসব বিজয়ী, বীরেন্দ্র বলি, এগুলো হচ্ছে মেঘনাদের অপর নাম। ভেরি গুড। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, হাই তাত উচিত কি তব এ কাজ। মেঘনাদের এই উক্তির মাধ্যমে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি? ঢাকা বোর্ডে 2019 সালে আসছিল কবিতাটা, যদিও বা শর্ট সিলেবাসে দীর্ঘদিন ছিল না, 2026 সালে পরীক্ষার্থীর মাধ্যমে আবার আসছে। তার মানে কি কবিতাটা থেকে আপনারা সিকিউ পাবেন, এমসিকিউ পাবেন, আমি কনফার্ম বলে দিলাম। আর এমনভাবে থেরাপি দিলাম আজকে উটিতে, এমনভাবে অপারেশন করলাম, ইনশাল্লাহ কোনো প্রশ্ন আপনাদের জন্য রাখবো না। আর স্লাইডগুলো আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, পেজে দিয়ে দিব। ঠিক আছে, আসেন এই প্রশ্ন দ্বারা কোন কাজটি পছন্দ হয়নি? মাতৃ আজ্ঞা পালন না করা, মাতৃভূমির জন্য যুদ্ধে না যাওয়া, এটাও না, এটাও না। ভাতৃপুত্রকে হত্যায় সহযোগিতা করা, লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা, এই দুইটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হত্যা করবে যে সেটা এখনো মেঘনাদ আজ করতে পারে নাই, কিন্তু এটা আজ করতে পারছিল লক্ষণ। লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য আপনি করেছেন, জানিনু কেমনে আসি লক্ষণ বসিল। তার মানে কি রাইট আনসার হচ্ছে গ। ভেরি গুড, আপনারা ঘটা পারছেন, 3 নম্বরের গ। 4 নম্বরটা কি দেখেন, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশ মহাকাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? আমি আপনাদেরকে বেশ কয়েকবার বলছিলাম এটা, সুতরাং এটা ইজিলি পারবেন। চতুর্থ না, পঞ্চম না, ষষ্ঠ স্বর্গ বধ থেকে নেওয়া হয়েছে। ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে বধ। বধ মানে মেরে ফেলা, অর্থাৎ মেঘনাদকে ষষ্ঠ স্বর্গেই মেরে ফেলেছিল নিরস্ত্র মেঘনাদকে। এবার আছে 5 নাম্বার, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রাবণ অনুজ বলতে কাকে সম্বোধন করা হয়েছে? কুমিল্লা বোর্ডে 2019 সালে। ভেরি গুড, ষষ্ঠ স্বর্গ সবাই পারছেন। আবরার খন্দকার শুভ, হ্যাঁ ক্লাসে আসতেছ না তুই। মঈন কাদের চৌধুরী ষষ্ঠ স্বর্গ থেকে। ভেরি গুড। নাইমা বিনতে ষষ্ঠ স্বর্গের। সৌরিন জাহান শিফা, মেহরুন মেহরাজ, তানজিদুল ইসলাম মেহেদি, তাহসিন আফরিন তাবাসুম, উম্মাতে মোহাম্মদী, আব্দুর রহমান, মিফতাহুল জান্নাত, সবাই। এটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ রাবণ অনুজ। রাবণের ছোট ভাই হচ্ছে কে? বিভীষণ। তাহলে রামকে না লক্ষণকে বলা হয় রামানুজ। কুম্ভকর্ণ হচ্ছে যদি বা ভাই, কিন্তু এখানে কবিতার মধ্যে সম্বোধন করছে কিন্তু বিভীষণকে। কুম্ভকর্ণ যদি বা রাবণের ছোট ভাই অর্থাৎ মেজো ভাইটা, কিন্তু কুম্ভকর্ণকে এখানে সম্বোধন করা হয়নি, এখানে সম্বোধন করা হয়েছে কাকে? বিভীষণকে। ভেরি গুড। 4 নাম্বার, 5 নাম্বার। 6 নাম্বারটা একটু খেয়াল করেন তো, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় সৌমিত্রী কুমতি কে? এটা আসছে চট্টগ্রাম বোর্ডে। এই চট্টগ্রাম বোর্ডে 2019 সালে আসছে। তার মানে কি 2019 সালে, 18 সালে, 17 সালে মাস্ট বিভীষণের প্রতি মেঘনাদ থেকে এমসিকিউ 2-3টা থাকতো, আর উদ্দীপক একটা মাস্ট আসবে। ঠিক আছে, বিভীষণের মধ্যে সুমিত্রা কুমতি, সুমিত্রার ছেলেকে? দশরথের কৌশল্যার বউ, কৌশল্যার ছেলে হচ্ছে রাম, সুমিত্রার ছেলে হচ্ছে লক্ষণ। তার মানে কি এখানে সুমিত্রা কুমতি বলতে লক্ষণকে বুঝাইছে। 5 নাম্বার সি। 6 নাম্বারটা একটু, 6 নাম্বার লক্ষণ। ভেরি গুড। এবার একটা বহুপদী দেখায় আপনাদেরকে। বহুপদীতে একটু করে পড়েন তো সবাই। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশে চিত্রিত বিভীষণ চরিত্রের ক্ষেত্রে যেই বৈশিষ্ট্যগুলো যথোপযুক্ত, একটু করে খেয়াল করেন তো বহুপদী কিভাবে আনসার করবেন। অর্থাৎ কয়েকটা অপশন থাকলে আপনারা তো ঘাবড়াই যান এসব প্রশ্নের মধ্যে। আর প্রায় পরীক্ষকগুলো এমন যাওরা প্রশ্ন করে যে কিরকম, এই বাক্যের মধ্যে কি প্রকাশ পেয়েছে? হতাশা, গ্লানি, দুঃখ, বিষাদ, মাতা চারুটাতে পাই একই। তুই কোন ধরনের কথা কস বেটা? এখানে বিভীষণ চরিত্রের মধ্যে কোনগুলো যথোপযুক্ত? ইতে বিশ্বাসঘাতক মাস্ট, কূটকৌশলী মাস্ট, কিন্তু ধর্মহীন না।
কারণ এটা নাকি ধর্ম রক্ষা করার জন্য রামের আশ্রয় নিয়েছে, পাপ থেকে বিরত রাখার জন্য ধর্মকে অনেক রেসপেক্ট করে, কিন্তু কাজ করতেছে কুকাম, বিশ্বাসঘাতকতা, আরো করতেছে কি কূটকৌশলী। তার মানে কি এখানে উত্তর হবে নিচের কোনটা সঠিক? 1 2 কোথায় আছে? 1 2 কতে আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 7 নাম্বার ক। ভেরি গুড, মাশাআল্লাহ, আমার চেয়ে তোরা অ্যাডভান্স, আলহামদুলিল্লাহ। লাস্ট প্রশ্ন, প্রয়োগ উচ্চতর দক্ষতা কিভাবে করবি? একটা ছোট্ট একটা উদ্দীপক দিয়ে আপনাদেরকে 2টা এমসিকিউ সলভ করতে বলে, এগুলাতে আমরা কি করব আজকে আমরা একটু করে দেখাই। প্রথমে আসেন, দেশত্ববোধে উজ্জীবিত বীর যোদ্ধা সে যে দেশের শ্রেষ্ঠ সন্তান। যিনি দেশপ্রেম নিয়ে বিখ্যাত যোদ্ধা সেই হচ্ছে দেশের শ্রেষ্ঠ সন্তান। অর্থাৎ যাদের কারণে আজকে স্বাধীন বাংলাদেশের আবহাওয়ায় আলো বাতাস থেকে ঘ্রাণ নিচ্ছেন, আমাদেরকে যারা স্বাধীন করে দেওয়ার জন্য যুদ্ধের মাঠে গিয়েছে, প্রাণ দিয়েছে, আহত হয়েছে, মুক্তিযোদ্ধারা আছেন, ওরা হচ্ছে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। উদ্দীপকের তত্ত্বটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন চরিত্রের ক্ষেত্রে যথোপযুক্ত? দেশত্ববোধে উজ্জীবিত বীর যোদ্ধা সে যে দেশের শ্রেষ্ঠ সন্তান, নিজের লঙ্কাকে রক্ষা করার জন্য যুদ্ধে যাওয়ার জন্য নিকুম্বিলা যজ্ঞাগারে গিয়ে যিনি পূজা দিচ্ছেন তিনি হচ্ছে কে? তিনি হচ্ছেন আমাদের বিখ্যাত আর কেউ না, মেঘনাদ। মেঘনাদ, ওকে, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাস শেষ। উক্ত চরিত্রের অনুরূপ বিশেষণে অভিহিত করার যুক্তির কারণ হলো মাতৃভূমির প্রতি মমত্ব। এটা ঠিক আছে, মেঘনাদের প্রচন্ড মাতৃভূমির প্রতি মমত্ব ছিল, স্বজনের প্রতি বিশ্বাস ছিল, সদস্যের সংকটে দায়িত্ববোধ এটা ছিল না। তার মানে কি প্রথমটার আনসার হবে এটা, ঠিক আছে? তার মানে কি আমরা এগুলাও আশা করি আনসার করে ফেলতে পারি। আজকে আপনাদের সাথে ক্লাস নিলাম ভাইয়ারা আমার, বিশাল একটা চমৎকার করে আমি চেষ্টা করেছিলাম। আমি আপনাদের সবচেয়ে হ্যান্ডসাম ভাইয়া, নিজের ডুল নিজে বিটাই আর কি, আমির ফারাবি স্যার। আপনাদেরকে শুভকামনা থাকবে ইনশাল্লাহ। প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গদ্য এরকম লাইন টু লাইন বিশ্লেষণ করব। আপনারা এখনও যারা জেএনএক্সে ভর্তি হন নাই এফআরবিতে, তাড়াতাড়ি চলে আসুন ইনশাল্লাহ। এইচএসসি 27কে নিয়ে আমরা ধামাকাভাবে আসতেছি ইনশাল্লাহ। বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড সহপাঠ, আমি গুণাগার আপনাদের সাথে থাকব। কেমনে? আপনাদেরকে একটা কথা দিচ্ছি ইনশাল্লাহ, সবচেয়ে স্ট্রং জোন বানাবো আপনাদের জন্য বাংলা। বাংলাটা একটু গুরুত্ব দিয়েন। যারা অ্যাডমিশন সিকার আছেন আপনাদের অ্যাডমিশনেও এটা লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। যারা ভর্তি হন নাই অফলাইনে অনলাইনে আমাদের সাথে ভর্তি হতে পারবেন। বাংলাতে আমি থাকবো, আমাদের সুদক্ষ টিচার প্যানেলও থাকবে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো একটা প্রস্তুতি নেন। অনেক অবহেলা হয়েছে, আর না, আপনাদের সাথে খুব শীঘ্রই আবার নতুন টপিক নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা পড়াইছি আজকে বাসায় 10 থেকে 15 মিনিট একটা মূল বইটা নিয়ে একটু সময় দিয়েন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের জেনেক্সের যে কোনো একটা পোস্টে আমাকে মেনশন করে দিলে আমি পেয়ে যাব ইনশাল্লাহ, আমি আপনাদেরকে সমাধান দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।